Assalamu alaikum, my dear students. I am discussing about the chapter of cardiac output, heart rate, and pulse, which is the very important chapter of cardiovascular system. So I start about cardiac output. So what is cardiac output? Cardiac output is the amount of blood pumped by each ventricle in 1 minute is called cardiac output. তার মানে কি? তার মানে হচ্ছে ১ মিনিটে ১ মিনিটে হার্ট যতগুলা ব্লাডকে পাম্প করে বের করে দিতে পারে তাকে বলছি আমরা কার্ডিয়াক আউটপুট। তাহলে ১ মিনিটে যদি হার্ট ৭০ বার পাম্প করে তাহলে এই ৭০ বার পাম্পের মাধ্যমে হার্ট যতটুকু ব্লাড বের করে দিতে পারে হার্টের ভেতর থেকে তাকেই বলছি আমরা কার্ডিয়াক আউটপুট। সো কার্ডিয়াক আউটপুট যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে করব? হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম। কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট ইজ ইনটু স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট ইজ প্রোডাক্ট অফ হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম। হার্ট রেট বলতে কি বুঝি? হার্ট রেট ইজ দ্য নাম্বার অফ হার্ট বিটস পার মিনিট। প্রতি মিনিটে যে কয়টা বিট দেয় হার্ট তাকে বলছি আমরা হার্ট রেট। ১ মিনিটে যে কয়টা বিট দিবে তাকে বলছি হার্ট রেট। আর স্ট্রোক ভলিউম কি জিনিস? স্ট্রোক ভলিউম হচ্ছে প্রতিটা বিটে যতগুলা ব্লাড বের হয়। ঠিক আছে? হার্ট প্রতিটা বিটে যতগুলা ব্লাড পাম্প আউট করতে পারে তাকে বলছি আমরা স্ট্রোক ভলিউম। আর কার্ডিয়াক আউটপুট হচ্ছে ১ মিনিটে টোটাল ১ মিনিটে যতগুলা ব্লাড বের করতে পারে তাকে বলছি আমরা কার্ডিয়াক আউটপুট। তার মানে হচ্ছে ১ মিনিটে যত স্ট্রোক ভলিউম বের হয় সবগুলার যোগফলকে আমরা কার্ডিয়াক আউটপুট বলছি। সো হার্ট রেট ইনটু স্ট্রোক ভলিউম এইখানে যদি আমরা বসাই দেই, হার্ট রেট যদি 75 বিটস পার মিনিট হয়, স্ট্রোক ভলিউম যদি 70 ml পার বিট হয়, তাহলে কার্ডিয়াক আউটপুট কত পাচ্ছি আমরা? 5250 ml পার মিনিট। এটাকে আমরা 5.25 লিটার পার মিনিট বলতে পারি। ওকে? তাহলে এটাই হচ্ছে কার্ডিয়াক আউটপুটের মেজারমেন্ট। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড বাই ইচ ভেন্ট্রিকেল ইন 1 মিনিট। তাহলে কত অ্যামাউন্ট? অ্যামাউন্ট হচ্ছে 4.25 লিটার পার মিনিট। ওকে? এইবার এই যে আমরা কার্ডিয়াক আউটপুট আমরা যেটা বের করলাম কার্ডিয়াক আউটপুট ইকুয়াল টু হার্ট রেট অ্যান্ড স্ট্রোক ভলিউম, এটা হচ্ছে একটা ক্যালকুলেশন করে বের করা। কিন্তু এখানে আমরা হার্ট রেটটা গুনতে পারবো যে হ্যাঁ ১ মিনিটে কয়টা বিট করছে এটা আমরা গুনে বের করতে পারবো, বাট স্ট্রোক ভলিউম কিন্তু আমরা কোনোভাবে বের করতে পারি না। এই জন্য আমাদের এইটা দিয়ে যদি স্ট্রোক ভলিউমের মেজারমেন্ট দেওয়া থাকে তাহলেই আমরা কার্ডিয়াক আউটপুট বের করতে পারবো। এখন কথা হচ্ছে আমরা মেনলি এই যে কার্ডিয়াক আউটপুট মেজারমেন্টটা কিভাবে করব? তার মানে স্ট্রোক ভলিউম তো আমাদেরকে দেওয়া নাই। ঠিক আছে? সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে কিভাবে কার্ডিয়াক আউটপুট আমরা মেজার করতে পারি? আমরা একভাবে করতে পারি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল যেটা ফ্লো মিটার দিয়ে আমরা করতে পারি। এটা সাধারণত হিউম্যানে হয় না। অ্যানিমালস এর উপর হতে পারে যে হ্যাঁ, আমি হচ্ছে করলাম, আমি একটা ইঁদুরকে নিলাম, নিয়ে হচ্ছে তার হাড়টাকে ইনসিশন দিয়ে অপারেশনের মতো ইনসিশন দিয়ে ওপেন করলাম এবং সাথে ফ্লো মিটার দিয়ে মাপলাম যে প্রতিটা বিটে সে কতটা ব্লাড আউট করে দিচ্ছে, এক্সপেল করে দিচ্ছে অথবা পাম্প আউট করে দিচ্ছে। সেটা আমি এক্সপেরিমেন্টাল করতে পারি, কিন্তু হিউম্যানে তো আর এটা সম্ভব না। হিউম্যানে কি কেউ দিবে যে আমি একটা পরীক্ষা করার জন্য আমার বুকটা কেটে ফেলো? কেউ তো দেবে না, তাই না? এই জন্য হিউম্যানে আমরা কিভাবে করি? হিউম্যানে আমরা ফিক মেথডে করতে পারি অথবা ইন্ডিকেটর ডায়ালিউশন মেথডে করতে পারি এবং ইকোকার্ডিওগ্রাফি এর যেকোনো একটা দিয়ে আমরা কার্ডিয়াক আউটপুট মেজার করতে পারি। তাহলে হিউম্যানে কি কি? ফিক মেথড, ইন্ডিকেটর ডায়ালিউশন মেথড এবং ইকোকার্ডিওগ্রাফি। এখন এই ফিক মেথডটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। যে এই ফিক মেথডটা কিভাবে করব ডিটেলস আমাদেরকে জানতে হবে। ওকে? তাহলে ফিক মেথডটা কিভাবে করে? সাধারণত ফিক মেথডটা হচ্ছে, একে আমরা ফিক প্রিন্সিপালও বলে থাকি। দ্য ফিক প্রিন্সিপাল স্টেটস দ্যাট the amount of a substance taken up by an organ per unit time is equal to arterial level of the substance minus the venous level times of the blood flow. ঠিক আছে? তার মানে কি? আমরা একটা সাবস্টেন্স নিব, সেই সাবস্টেন্সটা একটা অর্গান পার ইউনিট টাইমের সমান হচ্ছে কত থাকবে? আর্টারিয়াল লেভেলে সেই সাবস্টেন্সটা মাইনাস
ভেনাস লেভেলের সেই সাবস্টেন্স। তার মানে হচ্ছে একটা সাবস্টেন্স নিব আমরা। সেই সাবস্টেন্সটা আম একটা অর্গান যতটুকু নিতে পারে, সেই অর্গানটা ইউজ করতে পারে আ অথবা ইউটিলাইজ করতে পারে, সেটার সমান হচ্ছে ইকুয়াল সমান হচ্ছে কি আর্টেরিয়াল লেভেলে সেই সাবস্টেন্সটা কতটুকু আছে, মাইনাস ভেনাস লেভেলে সেই সাবস্টেন্সটা কতটুকু আছে। তার মানে এইখানে আমরা অক্সিজেন সেই সাবস্টেন্সটা নিচ্ছি আমরা অক্সিজেন। ওকে? তাহলে অক্সিজেন যদি আমরা সেই সাবস্টেন্সটা নেই, তাহলে কার্ডিয়াক আউটপুট সমান অক্সিজেন কনজাম্পশন বাই বডি। ঠিক আছে? পার এমএল পার মিনিট। তার মানে কি এই যে সাবস্টেন্সটা টেকেন আপ বাই অর্গান পার ইউনিট টাইম। তার মানে ১ মিনিটে একটা অক্সিজেনটা বডিতে একটা অর্গান বলেছে, আমরা হোল বডির কনজাম্পশনটাই ধরছি। হোল বডির কনজাম্পশন যতটুকু মানে ইউজ করছে কতটুকু ডিভাইডেড বাই আর্টেরিয়াল লেভেলে অক্সিজেনের লেভেল মাইনাস ভেনাস লেভেলে অক্সিজেনের লেভেলটা কত থাকে। এইভাবে করে আমরা পিক মেথডে আমরা এই সূত্রটা ইউজ করে কার্ডিয়াক আউটপুট বের করতে পারি। এখন প্রসিডিউর হচ্ছে আমরা জানি যে সিস্টেমিক আর্টেরিয়াল ব্লাডে ব্লাড হ্যাজ দ্য সেম অক্সিজেন কন্টেন্ট ইন অল পার্টস অফ দি বডি। তার মানে কি সিস্টেমিক সার্কুলেশন যেটা আর্টারি এবং ভেন কন্টেন্ট করে, তাদের আর্টারিয়াল লেভেলে সারা বডিতে একই রকমই ব্লাড সাপ্লাই দিবে এবং এর পরিমাণ হচ্ছে 200 ml পার লিটার অ্যান্ড ক্যান বি মেজার্ড ইন এ সিম্পল অবটেইন ফর্ম অফ কোভেইন আর্টারি। ঠিক আছে? স্যাম্পল অবটেইন ফ্রম দ্য কোভেইন আর্টারি। তার মানে একটা যেকোনো ভেইন থেকে একটা যেকোনো আর্টারি থেকে আমরা স্যাম্পল নিয়ে এটা মাপতে পারি কত অক্সিজেন কতটুকু থাকে। এটা হচ্ছে 200 ml পার লিটার। তাহলে যেকোনো এক জায়গা থেকে নিলেই হবে, কারণ হচ্ছে সারা বডিতে একই পরিমাণ অক্সিজেন এটা কন্টেইন করে। তার মানে এই পরিমাণ অক্সিজেন বডি কনজাম্পশন করতে পারে। তাহলে এটার কতটুকু 200 ml পার লিটার। আরেকটা কি এ স্যাম্পল অফ মিক্স ভেনাস ব্লাড। এবার ভেইন থেকে ব্লাড নিব ইন দ্য পালমোনারি আর্টারি ইজ অবটেইন বাই মিনস অফ এ কার্ডিয়াক ক্যাথেটার। পালমোনারি আর্টারিতে থেকে একটা হচ্ছে আমরা স্যাম্পল নিব, যেখানে হচ্ছে আমরা ভেনাস ব্লাডে কতটুকু অক্সিজেন আসে এইটা আমরা মেজার করব। তাহলে এটা কিভাবে করে করতে পারি? এটা আমরা কার্ডিয়াক ক্যাথেটার বলে এক রকমের ইনস্ট্রুমেন্ট আছে, যেটা আমরা ভিতরে ঢুকিয়ে দিয়ে হার্টের কাছাকাছি সেই ক্যাথেটার মানে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট যেটা দিয়ে হচ্ছে আমরা এটা মেজারমেন্ট করব। ওকে? তাহলে এটা হার্টের কাছে একটা ক্যাথেটার দেওয়া হয়, কার্ডিয়াক ক্যাথেটার। মানে যে জায়গা থেকেই দিক, এটা হতে পারে পায়ের ভেন দিয়ে দিচ্ছে অথবা হাতের ভেন দিয়ে দিচ্ছে, যেভাবেই দিক সেটার মাথাটা আমার যাবে হচ্ছে হার্টের পালমোনারি আর্টারিতে। ঠিক আছে? তাহলে সেইখান থেকে ব্লাডটা নিয়ে স্যাম্পল নিয়ে আমরা কি করব, ভেনাস ব্লাডে কতটুকু অক্সিজেন কন্টেন্ট থাকে সেটা আমরা মেজার করব এবং মেজার করলে পাওয়া যাবে 160 ml পার লিটার। এরপরে আসতেছি আমরা রেট অফ অক্সিজেন কনজাম্পশন বাই লাংস। লাংস কতটুকু অক্সিজেন কনজাম্পশন করে ইজ মেজার বাই disappearance of oxygen from the inspired air using any type of oxygen meter। তাহলে আমরা অক্সিজেন মিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা হচ্ছে আমাদের রেসপায়ার্ড লিখেছি, এটা হচ্ছে এক্সপায়ার্ড হবে। ঠিক আছে? এখানে হচ্ছে এক্সপায়ার্ড এয়ারে কতটুকু অক্সিজেন আছে সেটা আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে? দিস অক্সিজেন কনজাম্পশন কনজিউমড বাই হোল বডি। এই অক্সিজেনটা হোল বডি কনজিউম করবে। ঠিক আছে? তাহলে এইবার আসি আমরা সেই সূত্রতে যদি বসাই দিই, এটা কতটুকু? এটাও হচ্ছে 200 ml পার মিনিট। তাহলে রেট অফ অক্সিজেন অ্যাবজর্পশন হচ্ছে 200 ml পার মিনিট। আর হচ্ছে আমরা আর্টারিয়াল লেভেলে অক্সিজেন কনটেন্ট পেলাম 200 ml পার লিটার আর ml পার লিটার, আর হচ্ছে ভেনাসে পেলাম আমরা 160 ml পার লিটার। তাহলে এখন সূত্রতে আমরা বলেছিলাম যে উপরে থাকবে কি কতটুকু অক্সিজেন হচ্ছে বডি কি অ্যাবজর্পশন করতে পারে। তাহলে বডি অ্যাবজর্পশন করতে পারে হচ্ছে কতটুকু 200 ml পার মিনিট, যেটা আমরা অক্সিজেন মিটার দিয়ে এক্সপায়ার্ড এয়ার থেকে মেজার করেছিলাম। ওকে? এক্সপায়ার্ড এয়ার থেকে মেজার করেছিলাম সেইটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের আর্টারিয়াল লেভেলের হচ্ছে যতটুকু ব্লাড কন্টেন্ট আছে মাইনাস ভেনাস লেভেলে যতটুকু ব্লাড কন্টেন্ট আছে। তাহলে এই দুইটা আমরা হচ্ছে মেজার করে বের করেছি 200 ডিভাইডেড বাই
200 মাইনাস 160 সমান 200/70 লিটার পার মিনিট সমান 5 লিটার পার মিনিট। তাহলে কি হলো? আমরা এই সূত্রটাতে বসে আমরা পেলাম কতটুকু কার্ডিয়াক আউটপুট? 5 লিটারস পার মিনিট। এটা হচ্ছে আমাদের আইডিয়াল কার্ডিয়াক আউটপুট। এখানে একটা ছবি আছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে লাংস থেকে কতটুকু অক্সিজেন আমরা কনজাম্পশন করতে পারি, মানে লাংস কতটুকু অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে সেটা আমরা বের করলাম হচ্ছে 200 ml পার মিনিট। আর হচ্ছে এখানে ভেনাস এন্ডে আমরা পেয়েছিলাম 160 ml পার লিটার। আর আর্টারিয়াল লেভেলে আমরা পেয়েছিলাম 200 ml পার লিটার। এইগুলাই যদি আমরা এই সূত্রতে বসাই দিই তাহলে পাচ্ছি আমরা 5 লিটার পার মিনিট কি কার্ডিয়াক আউট। ওকে, তাহলে এইভাবে আমরা কার্ডিয়াক আউটপুট মেজার করতে পারি। তাহলে এইখানে আমাদের জন্য কার্ডিয়াক আউটপুট মেজারমেন্ট কিভাবে করতে পারি এটা ইম্পর্টেন্ট, এবং অনেক সময় ফিফথ প্রিন্সিপালটা এক্সপ্লানেশন হিসেবে আসে, তখন আমরা এগুলা তখন আমাদের এগুলা অ্যান্সার করতে হবে। ওকে, এইবার আসি ফ্যাক্টর রেগুলেটস কার্ডিয়াক আউট। এখন কার্ডিয়াক আউটপুট এমন একটা টপিকস যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন এবং অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট আমরা পেলাম কত? আমরা পেয়েছিলাম 5, অ্যাভারেজ হচ্ছে 5 লিটার পার মিনিট। তাহলে কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মনে রাখতে হবে যে কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন যদি আমরা পরীক্ষায় না পারি তাহলে আমরা অনেক সময় কিন্তু এটা একটা মানে একটা খুবই কমন কোয়েশ্চেন। যদি না পারা যায় ঠিক মতো, যদি বুঝে না বলতে পারি তাহলে হচ্ছে আমাদের কিন্তু পাস করাটাই টাফ হয়ে যাবে। ওকে, সো কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন, কার্ডিয়াক আউটপুটের অ্যামাউন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কিভাবে মেজারমেন্ট করা হয় এটাও খুবই ইম্পর্টেন্ট, এগুলাও আসে, মেথডগুলোর নাম প্লাস হচ্ছে ফিক প্রিন্সিপালটা এক্সপ্লানেশন অনেক সময় আসে। এই জন্য আমাদের এগুলা সেইভাবে করে পড়তে হবে। ওকে, এইবার আসছি ফ্যাক্টর রেগুলেটস কার্ডিয়াক আউটপুট। তার মানে কিছু ফ্যাক্টর আছে যারা কার্ডিয়াক আউটপুটকে রেগুলেট করে। হোয়াট ইজ রেগুলেট? রেগুলেট মানে হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা হচ্ছে আমাদেরকে এমন একটা ফ্যাক্টর যেটা আমাদের নর্মাল হোমিওস্ট্যাসিস মেইনটেনে সাহায্য করবে। তার মানে কি? তার মানে যদি একটা ফ্যাক্টর বেড়ে যায়, ধরো কার্ডিয়াক আউটপুট বেড়ে গেল, তাকে সে কমায় দিতে পারে। কারণ কি? নরমাল মিন ভ্যালুতে হোমিওস্ট্যাসিস মেইনটেইন করতে তারা হেল্প করবে। আবার দেখা যাচ্ছে যদি কার্ডিয়াক আউটপুট কমে যায়, তারা এটাকে বাড়ায় দিতে পারবে। ঠিক আছে? এটাকে বলছি আমরা রেগুলেটস। তাহলে রেগুলেশন। তাহলে রেগুলেশন মানে কি? একটা মিন ভ্যালুতে আনতে পারবে। এই মিন ভ্যালুতে আনার সামর্থ্য থাকবে, তাকেই বলছি আমরা রেগুলেটিং ফ্যাক্টর। তার মানে কমে গেলেও বাড়াতে পারবে, বেড়ে গেলেও কমাতে পারবে। ওকে, তাহলে কি কি রেগুলেটিং ফ্যাক্টর আছে কার্ডিয়াক আউটপুটের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাম্বার 1, কার্ডিয়াক ইনারভেশনস। হোয়াট ইজ ইনারভেশনস? ইনারভেশনস মানে হচ্ছে নার্ভ সাপ্লাই। তাহলে হার্টের নার্ভ সাপ্লাইটা আমাদের রেগুলেট করতে পারে। কিভাবে করতে পারে? হার্টে 2 রকমের নার্ভ সাপ্লাই আছে, অটোনমিক নার্ভ সিস্টেম, এটার একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। তাহলে সিম্প্যাথেটিকের কিছু ফাংশন আছে, প্যারাসিম্প্যাথেটিকের কিছু ফাংশন আছে। তাহলে সিম্প্যাথেটিকের ফাংশনটাই আমরা শুধু বলছি কি কি করে এরা। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়াবে। আর প্যারাসিম্প্যাথেটিক কি করবে? এগুলার অপোজিট কাজ করবে। তাহলে যদি যদি এরকম হয় যে কার্ডিয়াক আউটপুট কমে গেল, তখন সিম্প্যাথেটিক নার্ভগুলা স্টিমুলেটেড হবে, হয়ে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে, হার্ট রেট বাড়িয়ে আমাদের কার্ডিয়াক আউটপুট বাড়াই দিবে। আবার যদি এরকম হয় যে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, তখন প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে, হওয়ার পরে ফোর্স অফ কন্ট্রাকশন কমিয়ে দিয়ে, হার্ট রেট কমিয়ে দিয়ে আমাদের কার্ডিয়াক আউটপুট কমিয়ে দিতে পারবে। সো দিস ইজ কল্ড দ্য রেগুলেশন ফ্যাক্টর। ওকে, এরপরের সেকেন্ড যেটা রেগুলেটিং ফ্যাক্টর তার নাম হচ্ছে ভেনাস রিটার্ন। হোয়াট ইজ ভেনাস রিটার্ন? ভেনাস রিটার্ন মানে হচ্ছে ভেন দিয়ে ফেরত আসা। তাহলে কোথায় ফেরত আসবে? হার্টে ফেরত আসবে। তাহলে হার্ট কি করে? প্রথমে সারা বডিতে অক্সিজেন রিচ ব্লাডটা সাপ্লাই দেয়, দেওয়ার পরে টিস্যুগুলা এই অক্সিজেন ইউজ করে তারা কাজ করে, করার পরে কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন করে, যেটা হচ্ছে বডির প্রয়োজন নাই। সেই কার্বন অক্সাইডটা আবার ব্লাড ক্যারি করে নিয়ে আসে হার্ট। তাহলে এই যে ব্লাড হার্টে ক্যারি করে নিয়ে আসছে পেরিফেরি থেকে, মানে বিভিন্ন সেল থেকে যে হার্টে নিয়ে আসতেছে, এটা সাধারণত ভেন দিয়ে নিয়ে আসে, এটার নাম হচ্ছে ভেনাস রিটার্ন। তাহলে ভেনাস রিটার্ন যদি বেড়ে যায়, কার্ডিয়াক আউটপুটও বেড়ে যায়। ওকে, আবার কার্ডিয়াক আউটপুট যদি কমে যায়, তাহলে ভেনাস রিটার্ন বেড়ে গিয়ে কার্ডিয়াক আউটপুট বাড়াতে হেল্প করবে। হার্ট রেট আরেকটা হচ্ছে রেগুলেটিং ফ্যাক্টর। হার্ট রেট যদি বাড়ে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন অ্যানাদার রেগুলেটিং ফ্যাক্টর। এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? যদি ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ে, কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে।
তারপরের যে টপিকসটা সেটার নাম হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। হোয়াট ইজ পেরিফেরাল রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে বাধা। পেরিফেরাল মানে হচ্ছে বডির পেরিফেরাল সারফেস থেকে। তার মানে হার্টের থেকে দূরের, সেন্টার থেকে দূরের এরিয়া থেকে ব্লাড যে আমাদের হার্টে আসবে, এই সময় সে যে বাধা পায়, ব্লাড ভেসেলের ভেতরে সে যে বাধা পায় তাকে বলছি আমরা পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। কারণ কি? ব্লাড আসছে আমার দূর থেকে হার্টে আসছে। আসতে গিয়ে যদি শুধু বাধা পায়, বাধাটা যদি বেশি পায় তাহলে তো অল্প ব্লাড আসবে। আর যদি বাধা না থাকে তাহলে সব ব্লাড গুলাই হুড়মুড় করে হার্টে চলে আসবে। এইজন্য পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট কম হবে। ওকে? So these are the factors that regulate cardiac output. Very, very important. There are 4 factors: cardiac innervation, venous return, heart rate, force of contraction এবং peripheral resistance. শুধুমাত্র এগুলোর নাম বললেই হবে না। এরা কি কাজ করে সেটাও বলতে হবে, যে সিম্প্যাথেটিকটা যে ফোর্স অফ কন্ট্রাকশন হার্ট রেট বাড়িয়ে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, এটা বলতে হবে। ভেনাস রিটার্ন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে না কমে, এটা বলতে হবে। হার্ট রেট বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে না কমে, এটা জানতে হবে। ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে না কমে, এটা জানতে হবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে না কমে। এই সবগুলা ইনফরমেশন আমাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে যে ফ্যাক্টরস, নেম দ্য ফ্যাক্টরস হু রেগুলেটস কার্ডিয়াক আউটপুট, তখন আমাদেরকে শুধু নাম না, সাথে সাথে কে কোনটা করে, বেড়ে গেলে বাড়াবে না কমাবে, এই কথাগুলোও আমাদেরকে উল্লেখ করতে হবে। আদারওয়াইজ আমাদের কিন্তু অ্যান্সার ফুলফিল হবে না। ওকে? তাহলে এই গেল ফ্যাক্টর রেগুলেটস কার্ডিয়াক আউটপুট। এইবার আসছে কিছু ফ্যাক্টর আছে তারা ইনফ্লুয়েন্স করতে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনফ্লুয়েন্স? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে ইনফ্লুয়েন্স করা মানে হচ্ছে ধরো আ ধরো তোমার কালকে পরীক্ষা আছে। কিন্তু তোমার আ রুমমেট যে সে কি করছে? টিভি দেখছে। ঠিক আছে? এখন পরীক্ষার জন্য যে তুমি পড়তে বসবা, তোমার আর পড়তে ইচ্ছা করছে না। তোমারও মনে হচ্ছে ওর সাথে বসে, বসে টিভি দেখব। তার মানে কি? তোমার ফ্রেন্ডটা তোমাকে ইনফ্লুয়েন্স করলো যে তুমি পড়া বাদ দিয়ে টিভিটা দেখো। এটা ইনফ্লুয়েন্স মানে কি তাহলে? ইনফ্লুয়েন্স মানে হচ্ছে তোমাকে কোনো কিছু করতে উৎসাহিত করা, তাই না? তাহলে এখানে কিছু ফ্যাক্টর আছে যারা ইনফ্লুয়েন্স করবে। তার মানে কি? ইনফ্লুয়েন্স করা মানে হচ্ছে তারা কার্ডিয়াক আউটপুটকে হয় বাড়ায় দিতে সাহায্য করে অথবা কমায় দিতে সাহায্য করে। তাহলে এর সাথে রেগুলেটিং ফ্যাক্টরের কি ডিফারেন্স? রেগুলেটিং ফ্যাক্টর হচ্ছে যদি কার্ডিয়াক আউটপুট বেড়ে যায় তাহলেও কমাতে পারে, আবার কমে গেলে তাহলেও বাড়াতে পারে। সেটা হচ্ছে রেগুলেটিং ফ্যাক্টর। আর ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে কেউ বাড়াইতে সাহায্য করে, তারা কিন্তু কমাতে পারে না। আবার কেউ কমাতে সাহায্য করে, তারা কিন্তু বাড়াতে পারে না। এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরের ক্রাইটেরিয়া, যে তারা হচ্ছে একটা কোনো ব্যাপারে ইনফ্লুয়েন্স করতে পারে বাট রেগুলেট করতে পারে না। সো কিছু ফ্যাক্টর আছে, আমরা একটু নামটা দেখে নেই। যে কার্ডিয়াক আউটপুট কমায় দেয় কারা? ফিজিক্যালি সিটিং অ্যান্ড স্ট্যান্ডিং পজিশন ফ্রম লাইং পজিশন। মানে কি? শোয়ার থেকে আমি যদি বসি অথবা দাঁড়াই, তখন আমার কি হবে? কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। আর কিছু প্যাথোলজিক্যাল আছে কি জিনিস, যদি আমার হার্টের কোনো ডিজিজ হয়, যেমন এমআই, সিভিয়ার এমআই। এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটা হচ্ছে একটা হার্টের ডিজিজ। তাহলে এই ডিজিজ হলে আমাদেরকে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ভালভুলার ডিজিজ, ভালভের যদি ডিজিজ থাকে, মায়োকার্ডাইটিস, কার্ডিয়াক মাসেলের যেই ইনফেকশন যদি হয় তাকে বলে মায়োকার্ডাইটিস। কার্ডিয়াক টেম্পোনেন্ট, এই জিনিসগুলা, এই ডিজিজগুলা হলে আমাদের কার্ডিয়াক আউটপুট কমে যেতে পারে। আর কিছু পেরিফেরাল ফ্যাক্টর আছে, যদি ব্লাড ভলিউমই কমে যায়, আমার সারা বডিতে যতটুকু ব্লাড থাকার কথা ছিল সেই ব্লাডটা যদি কমে যায়, তাকে আমরা কি বলছি? তাহলে আমার কি হবে? তাহলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। আর হচ্ছে অ্যাকিউট ভেনাস ডায়ালাটেশন। ভেন গুলা যদি ডায়ালেট হয়, ভেন গুলা যদি বেশি আ প্রসারিত হয়, তখন ভেন গুলা কি করবে? বেশি ব্লাড ক্যারি করতে পারবে। ব্লাডটা ভেনে থেকে যাবে। হার্টে আর আসবে না। তাহলে আমার কার্ডিয়াক আউটপুট কমে যাবে। অবস্ট্রাকশন অফ ভেইন। ভেন দিয়ে যে ব্লাড গুলা আসতো ভেনাস রিটার্ন এর মাধ্যমে, সেই ভেইন গুলা যদি বন্ধ হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে তো আর হার্টে আসতে পারবে না ব্লাড। তাহলে ব্লাড যদি না আসে, ভেনাস রিটার্ন না আসে, তাহলে যেই ব্লাডটা ভেনাস রিটার্ন হিসেবে আসে, সেই ব্লাডটাই পিউরিফিকেশন হয়ে আমাদের কার্ডিয়াক আউটপুট হিসেবে বের হয়। কিন্তু যদি আমার ভেনাস অবস্ট্রাকশন এর জন্য ব্লাড গুলা যদি আমার না আসে অথবা কম আসে, তাহলে আমার কার্ডিয়াক আউটপুটও কম আসবে। ঠিক আছে? ডিক্রিজ টিস্যু মাস, মানে বডির টিস্যুর যেই যেই মাস মানে হচ্ছে যেই অ্যামাউন্টটা, যে পরিমাণটা, সেটা যদি কমে যায়, তখন আমার কার্ডিয়াক আউটপুট কমে যায়। ওকে?
আর বাড়াতে কারা হেল্প করবে? ফিজিওলজিক্যালি অ্যাংজাইটি, এক্সাইটমেন্টে বেড়ে যায়। ধরো আম তোমার কোনো কিছু নিয়ে টেনশন আছে। কালকে তোমার পরীক্ষা। তাহলে তুমি অ্যাংজাইটিতে থাকবে। তারপরে ধরো তুমি রেজাল্ট খুব ভালো করেছো। তুমি খুবই খুশি, এক্সাইটমেন্ট। এই সময় তোমার কার্ডিয়াক আউটপুট বাড়বে। ইটিং খাওয়ার সময় কার্ডিয়াক আউটপুট বাড়বে। এক্সারসাইজের সময় বাড়বে। প্রেগন্যান্সিতে বাড়বে, হাই টেম্পারেচারে বাড়বে। These are the physiological cause to influence the cardiac output increase to increase cardiac output. ওকে? আর প্যাথোলজিক্যাল এর ভেতরে হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হাইপার মানে বেশি, থাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনটা যদি বেশি হয়। ওকে। আর্টারিওভেনাস ফিস্চুলাটা কি? আর্টারিওভেনাস ফিস্চুলা হচ্ছে আর্টারি এবং ভেনাসের সংযোগ। নরমালি আর্টারি ও ভেনাস ডাইরেক্টলি সংযোগ হয় না। আর্টারি কি করে? টিস্যুকে হচ্ছে অক্সিজেন নিউট্রিশন সাপ্লাই দেয়। আর ভেইন কি করে? টিস্যু থেকে এক্সক্রিশন এর যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলা নিয়ে নেয়। এইভাবে করে হচ্ছে আর্টারি এবং ভেন এক্সচেঞ্জ করে। কিন্তু অনেক সময় এরকম হতে পারে আর্টারি আর ভেন একসাথে লেগে গেছে। তাহলেও হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে। বেরি হচ্ছে একটা ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ। আম এই অসুখটা হলেও বাড়বে, অ্যানিমিয়া হলেও বাড়বে। ওকে? তাহলে এইগুলা কারণে হচ্ছে আমার কার্ডিয়াক আউটপুট কি হবে? বাড়বে। কিন্তু এরা কিন্তু যারা বাড়ায় তারা কিন্তু কমাইতে পারে না। আবার যারা কমায় তারা কিন্তু বাড়াইতে পারে না। এইজন্য দে আর দ্য ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, নট রেগুলেটিং ফ্যাক্টর। তাহলে আমাদের পরীক্ষায় রেগুলেটিং ফ্যাক্টরও আসে, আমাদের ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরও আসে। এইজন্য আমার ভালো আইডিয়া থাকতে হবে হোয়াট ইজ রেগুলেটিং ফ্যাক্টর অ্যান্ড হোয়াট ইজ ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। ওকে? তাহলে যেকোনো ভাবে আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ডেসক্রাইব দ্য রেগুলেটিং ফ্যাক্টর অফ কার্ডিয়াক আউটপুট। তাহলে আমাকে রেগুলেটিং ফ্যাক্টর গুলার কথা বলতে হবে এবং কোনটা বাড়ায় কমায় এগুলো বলতে হবে। আর যদি আসে মেনশন সাম ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সিং কার্ডিয়াক আউটপুট, তাহলে এখানে আমাদের আলাদা করে ডিক্রিজ কার্ডিয়াক আউটপুট আর ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট এইভাবে করে বলতে হবে। তোমাদের জন্য একটা ইনফরমেশন যে আমি এখানে কার্ডিয়াক আউটপুট সিও একটা শর্ট করে লিখেছি কারণ আমার এই স্লাইডে আটার জন্য, ঠিক আছে? কিন্তু তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন কিন্তু কার্ডিয়াক আউটপুট পুরাটা লিখতে হবে। সিও এইভাবে করে অ্যাব্রিভিয়েশন করে কোনো লেখা কিন্তু আমরা অ্যালাউ করি না। ওকে? যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না এই জন্য আমি সিও কার্ডিয়াক আউটপুট মিন করেছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু তোমাদের কার্ডিয়াক আউটপুট পুরাটাই লিখতে হবে। ওকে, এইবার আসছি আমরা কয়েকটা ডেফিনেশন। আমাদের এখানে ৩ টা ডেফিনেশন আছে। আমরা একটা করে ডেফিনেশন গুলা পড়ব। তাহলে ফার্স্ট ডেফিনেশনটা হচ্ছে কার্ডিয়াক ইনডেক্স। তাহলে কার্ডিয়াক ইনডেক্স বলতে আমরা কি বুঝি? আমরা একটু পড়ে দেখি। দ্য আউটপুট অফ হার্ট পার মিনিট পার স্কয়ার মিটার অফ দি বডি সারফেস এরিয়া ইজ কল্ড কার্ডিয়াক ইনডেক্স। তাহলে কার্ডিয়াক আউটপুট বলেছিলাম আমরা প্রতি মিনিটে যতগুলা ব্লাড সে পাম্প করে বের করে দেয়। এটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। এখন এই কার্ডিয়াক আউটপুটটা যদি আমরা একটা পার স্কোয়ার মিটার একটা সারফেস এরিয়াতে ১ মিনিট যদি চিন্তা করি যে কতটুকু ব্লাড যাচ্ছে, সেটাকে বলছি আমরা কার্ডিয়াক ইনডেক্স। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে ১ মিনিটে হার্ট যতগুলা ব্লাড বের করতে পারে। ওকে? তাহলে এই যে ১ মিনিটে হার্ট ব্লাড বের করলো, এটা তো সারা বডিতে সে সাপ্লাই দিচ্ছে। তাই না? তাহলে আমার যদি বডিটা একজন মানুষের ৭০ কেজি ওজনের একটা বডি থাকে, সেই মানুষটার ১ মিটার স্কোয়ারে তার মানে একটা একক একটা এরিয়াতে ১ মিনিটে তার কতটুকু কার্ডিয়াক আউটপুট তাকে সাপ্লাই দিচ্ছে, কতটুকু অ্যামাউন্ট দিচ্ছে সেটাকে বলছি আমরা কার্ডিয়াক ইনডেক্স। তাহলে কার্ডিয়াক ইনডেক্স এর অ্যামাউন্ট হচ্ছে 3.2 লিটার পার মিনিট পার মিটার স্কোয়ার ইন 70 কেজি ওয়েট বডি সারফেস এরিয়া। ওকে, বডি 70 কেজি বডি ওয়েট এবং বডি সারফেস এরিয়া যদি 1.7 মিটার স্কোয়ার হয়, ঠিক আছে? তাকে বলছি আমরা কার্ডিয়াক ইনডেক্স। তাহলে কার্ডিয়াক ইনডেক্স এর একটা ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ রিডিউস ইন কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শক কি? যেই শকটা হার্টের কারণে হয় সেটাকে বলে কার্ডিওজেনিক শক। যদি আমার কার্ডিওজেনিক শক হয় তাহলে কার্ডিয়াক ইনডেক্সটা আমার কি হবে? কমে যাবে। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ কার্ডিয়াক ইনডেক্স। Second definition is the cardiac reserve. It's cardiac reserve. Maximum percentage that cardiac output can increase above the normal level is called cardiac reserve. তার মানে হচ্ছে আমরা জানি যে ১ মিনিটে কার্ডিয়াক আউটপুট করতে পারে হার্ট কত? ৫ লিটার। তাহলে এই ৫ লিটারই কি শেষ? এর থেকে কি সে বেশি করতে পারে না? হার্টের কি আর ক্যাপাসিটি নাই ৫ লিটারের বেশি তৈরি করার? অবশ্যই ক্যাপাসিটি আছে। যদি প্রয়োজন পড়ে তাহলে হার্ট এর থেকে বেশি কার্ডিয়াক আউটপুট করতে পারে। তাহলে এখন কথা হচ্ছে এই হারটা তাহলে কতটুকু পার্সেন্টেজ ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট বাড়াতে পারে, ঠিক আছে? এটাকেই বলছি আমরা কার্ডিয়াক রিজার্ভ।
তাহলে নরমাল লেভেলের উপরে, নরমাল লেভেলের অ্যাবাভে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কতটুকু কার্ডিয়াক আউটপুটটা সে তৈরি করতে পারে তাকেই বলছি আমরা কার্ডিয়াক রিজার্ভ। কেন বলছি? কারণ নরমালি এটার প্রয়োজন পড়ে না। কিন্তু যদি আমার বডিতে এমন কিছু এমন কিছু কন্ডিশন হয় যখন কার্ডিয়াক আউটপুটটা অনেক বেশি পরিমাণে প্রয়োজন, তখন হার্ট কি করতে পারে? বেশি কার্ডিয়াক আউটপুট তৈরি করতে পারে। তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে বলি যে ১০০% যদি ধরি কার্ডিয়াক আউটপুট হচ্ছে, সেটা হচ্ছে যেটা ৫ লিটার, এর থেকে কত বেশি পার্সেন্টেজ করতে পারে? তাহলে ইন অ্যাডাল্ট এটা হচ্ছে ৩০০ থেকে ৪০০% একটা হার্ট বেশি ম্যাক্সিমাম পর্যন্ত করতে পারে। কার্ডিয়াক আউটপুট তৈরি করতে পারে যখন প্রয়োজন। আর অ্যাথলেটদের এই পরিমাণটা আরো বেশি, তারা আরো বেশি তাদের হার্টটা আরো বেশি হচ্ছে কার্ডিয়াক আউটপুট তৈরি করতে পারে। সেটা কত? 500 to 600%। তাহলে কার্ডিয়াক রিজার্ভ আমরা কিভাবে মেজার করি? পার্সেন্টেজ দিয়ে মেজার করি। তাহলে what is the definition? Maximum percentage that cardiac output can increase above the normal level is called cardiac reserve. In adult 300 and 4 to 400% একটা হার্ট কি করতে পারে? বেশি পরিমাণে কার্ডিয়াক আউটপুট তৈরি করতে পারে যখন প্রয়োজন। ওকে, এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স, ইট রিডিউসেস ইন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে হার্টের যদি এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ডিজিজ থাকে তাহলে এই কার্ডিয়াক রিজার্ভটা কমে যাবে। ভালেভেল যদি ডিজিজ থাকে তাহলে কমে যাবে। ভিটামিন ডেফিসিয়েন্সি যদি কোনো হয় তাহলে এটা রিজার্ভটা হার্টের কমে যাবে। নাম্বার 3 ডেফিনিশন ইজ দ্য ইজেকশন ফ্র্যাকশন। ইজেকশন ফ্র্যাকশন, ইজেকশন ফ্র্যাকশন মানে হচ্ছে ইট ইজ আ ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ। ফ্র্যাকশন মানে ভাগ, পার্সেন্টেজের একটা ভাগ যেটা দ্যাট ইজ ইজেক্টেড ফ্রম ভেন্ট্রিকল ডিউরিং সিস্টোল। সিস্টোলের সময়, ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যেই হচ্ছে ফ্র্যাকশনটা মানে যেই একটা পার্সেন্টেজের যেই ভাগটা হচ্ছে ইজেক্ট হয় ভেন্ট্রিকুলার সিস্টোলে, তাকে বলছি আমরা ইজেকশন ফ্র্যাকশন। তার মানে কি? ভেন্ট্রিকুলার সিস্টোলেই তো ব্লাডগুলা বের হবে, ইজেক্ট করবে, তাই না? তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় যেইটুকু আহ, যেইটুকু হচ্ছে ফ্র্যাকশন মানে যেইটুকু পরিমাণ অ্যামাউন্ট পার্সেন্টেজের ক্ষেত্রে ধরো ১০০% হওয়ার কথা, সেখানে ১০০% না হয়ে কতটুকু পার্সেন্টেজ যাচ্ছে সেইটাকে বলছি আমরা ইজেকশন ফ্র্যাকশন। সো ইট ইজ দ্য ফ্র্যাকশন অফ পার্সেন্টেজ। এটা পার্সেন্টেজের একটা পরিমাণ দ্যাট ইজ ইজেক্টেড ফ্রম ভেন্ট্রিকল ডিউরিং সিস্টোল। সিস্টোলের সময় যতটুকু বের হচ্ছে তাকে বলছি আমরা ইজেকশন ফ্র্যাকশন। ইট ইজ অ্যাবাউট 65%। তার মানে কি? 65% হচ্ছে আমাদের ইজেকশন ফ্র্যাকশন। তাহলে হচ্ছে ভেন্ট্রিকল সিস্টোলের সময় পার্সেন্টেজের এই 65 ফ্র্যাকশনটুকুই হচ্ছে ইজেক্ট করতে পারে। তার মানে আমাদের হার্ট যদি ১০০% কাজ করতে পারে কিন্তু ১০০%ই সে ইজেকশনে বের করে না। ১০০% ব্লাডই বের করে না, তার হচ্ছে 65% ব্লাডটা বের করে। তাহলে এটা হচ্ছে নর্মাল 65%। তাহলে আমরা যদি এরকম কোনো রিপোর্ট দেখি যে ইজেকশন ফ্র্যাকশন একটা পেশেন্টের 65%, আমরা কি বলবো? ওরে আল্লাহ, এর তো হার্টে গেছে গা, এর হার্ট তো খারাপ হয়ে গেছে, মাত্র 65% সে ব্লাড বের করতে পারছে, 100% বের করতে পারছে না। বাট আমাদের তখন কি মনে করে রাখতে হবে যে না, ইজেকশন ফ্র্যাকশন কিন্তু আমরা পড়েছিলাম যেটা নর্মালি হার্ট তার 100% ইজেক্ট করতে পারে না, সেটা তার হচ্ছে 55% ব্লাডটাই ইজেক্ট করতে পারে। ঠিক আছে? তার মানে হচ্ছে কিছু ব্লাড হার্টে থেকে যায়, টোটাল ব্লাডটাই সে কি করে না, পাম্প আউট করে না। ওকে, ইম্পর্টেন্স কি? ইট রিডিউস ইন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়োকার্ডিয়াল যদি ইনফ্রাকশন হয় তখন হচ্ছে আমাদের এই ইজেকশন ফ্র্যাকশনটা কি হবে? কমে যায়। ওকে, তাহলে এই ৩টা ডেফিনেশন আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ৩টার মধ্যে যে কোনো ডেফিনেশন আমাদের যে কোনো পরীক্ষায় ধরতে পারে। ঠিক আছে? তাহলে এই ডেফিনেশন গুলা আমরা ভালোভাবে পড়বো এবং বুঝে রাখবো। ওকে, এরপরে আসছি আমি স্ট্রোক ভলিউম। সো হোয়াট ইজ স্ট্রোক ভলিউম? আমি আগেই বলেছিলাম যখন কার্ডিয়াক আউটপুট পড়েছি তখনই কিন্তু আমি স্ট্রোক ভলিউমের কথা বলেছিলাম। কি জিনিস এটা? ইট ইজ দ্য ভলিউম ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পাম্পড আউট ইন ওয়ান ভেন্ট্রিকল ইন সিঙ্গল বিট। একটা বিটে একটা ভেন্ট্রিকল কতটুকু ব্লাড বের করতে পারে, তাই তো? এটাকে বলছি আমরা স্ট্রোক ভলিউম। তাহলে কার্ডিয়াক আউটপুট কত? এরকম একটা এরকম স্ট্রোক যদি ৭০টা হয় তাহলে ৭০টা স্ট্রোক ভলিউম যোগ করে ১ মিনিট হবে। তাহলে যোগ করে আমার যতটুকু অ্যামাউন্ট বের হচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক আউট।
আর একটা বিটে যতটুকু বের হচ্ছে সেটাকে বলছি আমরা স্ট্রোক ভলিউম। তাহলে স্ট্রোক ভলিউম আমরা কিভাবে ক্যালকুলেট করি? স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। ঠিক আছে, আমি শর্ট করে লিখেছি। স্ট্রোক ভলিউম ইকুয়াল টু এন ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন সিস্টোলিক ভলিউম। এখানে এখানে একটু তোমরা লিখে নাও যে স্ট্রোক ভলিউম সমান 70 ml, 70 ml পার সিঙ্গেল বিট। ঠিক আছে, একটা বিটে তাহলে স্ট্রোক ভলিউম কত হবে? 70 ml। ওকে, এবার আসছি আমরা এন্ড ডায়াস্টলিক ভলিউম কাকে বলে। এন্ড ডায়াস্টলিক ভলিউম মানে হচ্ছে এন্ড মানে শেষ, ডায়াস্টোল মানে ডায়াস্টোলের শেষে। তাহলে ভেন্ট্রিকেল যখন ডায়াস্টোল করে কমপ্লিট হবে তখন কত ব্লাড এই ভেন্ট্রিকেলের ভেতর থাকবে, এটাকে বলছি আমরা এন্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে সিস্টোলের পরে ভেন্ট্রিকেল ডায়াস্টোল হওয়া শুরু হলো, এই ডায়াস্টোল শুরু হয়ে হয়ে যখন ডায়াস্টোলটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এন্ড অফ দি ডায়াস্টোলে যতটুকু ব্লাড আমার এই ভেন্ট্রিকেলের ভেতরে থাকছে তাকে বলছি আমরা এন ডায়াস্টলিক ভলিউম। এই ভলিউমটা কতটুকু? 110 থেকে 120 ml। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডায়াস্টোলের ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের শেষে একটা ভেন্ট্রিকেলে কতটুকু ব্লাড থাকতে পারে? 110 থেকে 120 ml ব্লাড থাকতে পারে। এরপরে আসছি আমরা এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে হোয়াট ইজ এন্ড সিস্টোলিক ভলিউম? এন্ড সিস্টোলিক ভলিউম হচ্ছে এমন একটা ভলিউম যেটা সিস্টোল শেষে যতটুকু ব্লাড থাকে। তাহলে আমরা জানি যে সিস্টোল হয়, যে ভেন্ট্রিকল যখন সিস্টোল হয়, হওয়ার সময় কি হয়? ভেন্ট্রিকল সিস্টোল হলে তো ব্লাড গুলা সব বের হয়ে যাবে, তাই না? কোথায় কোথায় যাবে? যদি রাইট ভেন্ট্রিকল কন্ট্রাকশন করে অথবা সিস্টোল হয় তখন এই ব্লাডটা কোথায় যাবে? আর্চ অফ অ্যাওর্টাতে চলে যাবে। আর যখন সরি, এটা পালমোনারি ভেন দিয়ে লাঙে চলে যাবে। আর যদি লেফট ভেন্ট্রিকল সিস্টোল হয় তখন কি হবে? তখন এই ব্লাডটা কোথায় যাবে? ব্লাডটা চলে যাবে হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা দিয়ে সারা বডিতে চলে যাবে। তাহলে অ্যাট দ্য এন্ড অফ দি সিস্টোল কি টোটাল ব্লাডই বের হয়ে যায়? নো, কিছু ব্লাড কিন্তু থেকে যায়। তাহলে যতটুকু ব্লাড একটা ভেন্ট্রিকল বের করতে পারছে, যতটুকু ব্লাড ভেন্ট্রিকেলের ভেতর থেকে যাচ্ছে আফটার এন্ড অফ দি সিস্টোল, সেটাকে বলছি আমরা এন্ড সিস্টোলিক ভলিউম। তার মানে এই যে সিস্টোল হলো, সিস্টোল হয়ে ব্লাড গুলা বের করে দিল, কিন্তু তারপরে এর ভেতরে যতটুকু ব্লাড থাকলো, ভেন্ট্রিকেলের ভেতরে যতটুকু ব্লাড থাকলো তার নাম হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে কতটুকু ব্লাড থাকে? 40 টু 50 ml ব্লাড থাকে, 40 টু 50 ml ব্লাড থাকে। ঠিক আছে, তাহলে 40 টু 50 ml ব্লাড তাহলে ভেন্ট্রিকেলের ভেতরে থেকে যাবে। যতই কঠিন ভাবে, যতই শক্ত ভাবে আমি কন্ট্রাকশন করি না কেন, আমার 40 থেকে 50 ml ব্লাড সবসময় ভেন্ট্রিকেলের ভেতরে থাকবেই থাকবে। ওকে, তাহলে আমাদের স্ট্রোক ভলিউমের ডেফিনেশন অ্যামাউন্টটা জানতে হবে, এন সিস্টোলিক ভলিউমের ডেফিনেশন অ্যামাউন্ট জানতে হবে, এন ডায়াস্টোলিক ভলিউমের ডেফিনেশন এবং অ্যামাউন্ট জানতে হবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার আসছি আমরা কিছু ফ্যাক্টর যেটা কি এন ডায়াস্টোলিক ভলিউমটাকে কি করবে? এফেক্ট করবে। ঠিক আছে, তাহলে এন ডায়াস্টোলিক ভলিউমকে কেউ কেউ এফেক্ট করে, তার নাম কি? এন ডায়াস্টোলিক ভলিউমের কথা বলছি। কারা? ফিলিং টাইম, ফিলিং প্রেশার, ডিস্টেন্সিবিলিটি অফ দি হার্ট, আর্টারিয়াল অ্যাট্রিয়াল কন্ট্রাকশন অ্যান্ড কন্ডিশন অফ পেরিকার্ডিয়াম। ঠিক আছে, এই কয়টা ফ্যাক্টর হচ্ছে এন ডায়াস্টোলিক ভলিউমকে ইফেক্ট করবে। তাহলে ফিলিং টাইম, ফিলিং টাইম মানে ব্লাড ভর্তি হওয়ার টাইম। আমরা জানি যে কখন ভেন্ট্রিকেলে ব্লাড ভর্তি হয়? ডিউরিং ডায়াস্টোল, তাই না? ডায়াস্টোলের সময় ভেন্ট্রিকেলে ব্লাড ভরে, এটাকে হচ্ছে ফিলিং, তাই না? ভেন্ট্রিকুলার ফিলিং। প্রথমে কি? ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপরে হচ্ছে ডায়াস্টাসিস, তারপরে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, তাই না? এই তিনটা ফেজে ভেন্ট্রিকেলের ভেতরে কি হবে? ব্লাড গুলা ফিল করবে। তাহলে ফিলিং টাইম বলতে কি বুঝি? এই যে যতটুকু টাইম দিয়ে ব্লাডটা ফিল হবে, তাহলে এই ফিলিং টাইমটা কি এফেক্ট করবে? টাইম যদি বেশি দেই তাহলে বেশি ব্লাড আসবে, যত বেশি ব্লাড আসবে ততই এন্ড ডায়াস্টোলিক ভলিউম কি হবে? বেড়ে যাবে। তাহলে ফিলিং টাইমটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টর, যারা যদি ফিলিং টাইম বেশি হয় এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা তার কি হবে? বেড়ে যাবে। ফিলিং প্রেশার, যেই প্রেশারে ফিলটা হচ্ছে, তাহলে ফিলিং প্রেশার যদি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা বেশি হবে, কারণ প্রেশার দিয়েই হচ্ছে ভলিউমগুলো আমাদেরকে পাঠায় দেয়, তাই না? এটার ভেতরে ব্লাড ভলিউম, গ্রেডিয়েন্ট অফ দি ভেনাস রিটার্ন, ইন্টারথ্রাসিক প্রেশার ডিউরিং ইন্সপিরেশন এক্সপিরেশন, এইগুলা হচ্ছে রিলেটেড। ঠিক আছে, ফিলিং প্রেশারের সাথে ব্লাড ভলিউমের সাথে রিলেটেড, তারপর ভেনাস রিটার্নের সাথে রিলেটেড, তারপরে হচ্ছে ইন্টারথ্রাসিক প্রেশার ডিউরিং ইন্সপিরেশন এক্সপিরেশন, এগুলোর সাথে রিলেটেড। ওকে,
তাহলে আমাদের এর পরের যে ফ্যাক্টরটা তার নাম হচ্ছে ডিস্টেন্সিবিলিটি অফ হার্ট। একটা হার্ট যখনই ব্লাডটা ধরবে তখন কি হবে? যদি হার্টটা এরকম থাকে তাহলে ব্লাড ধরার জন্য ধরে সে কি করবে? হার্টটা আরেকটু বড় হয়ে যাবে। এই যে বড় হয়ে যায় ব্লাডটা ক্যারি করার জন্য একে বলছি আমরা ডিস্টেন্সিবিলিটি। তাহলে কি ডিস্টেন্সিবিলিটি না থাকলে হার্টটা যদি একদম দেওয়ালের মতো ফিক্সড হয়ে যেত যে এটা আর বড় হতে পারছে না, তাহলে কি ব্লাড নিতে পারতো? নিতে পারতো না। তার মানে হচ্ছে হার্টের এই ডিস্টেন্সিবিলিটি ক্যাপাসিটি আছে, যার জন্য তারা কি করতে পারে? ব্লাডটাকে ক্যারি করতে পারে। তাহলে এই ডিস্টেন্সিবিলিটি যদি বেশি হয়, হার্টের যদি ক্যাপাসিটি থাকে বেশি, সে ডিস্টেন্স হতে পারে, তখন কি হবে? বেশি ব্লাড আমাদের ভেন্ট্রিকলের ভেতর ঢুকবে, এই ডায়াস্টলিক ভলিউমটা বেড়ে যাবে। কিন্তু এই ডিস্টেন্সিবিলিটিটাও কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত হবে, কারণ আমরা জানি যে হার্ট এবং লাংস ইম্পর্টেন্ট দুইটা অর্গান। এটা কোথায় থাকে? আমাদের চেস্ট কেজের ভেতরে থাকে। চেস্ট কেজটা কি দিয়ে তৈরি? রিবস মানে বোনস দিয়ে তৈরি, তাই না? তাহলে বোনস তো অনেকটা দেওয়ালের মতোই, বোনস তো আর বেশি প্রসারিত হয় না, এটা তো ভেঙে চলে যাবে, তাই না? তাহলে এই জন্য হার্টের ডিস্টেন্সিবিলিটিও একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত সে ডিস্টেন্স হতে পারে, এর বেশি আর হওয়া সম্ভব না। তাহলে যার হার্ট যত বেশি ডিস্টেন্স হতে পারবে তার ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টলিক ভলিউমটা ভেন্ট্রিকেলে অনেক বেশি হবে। ওকে? তারপরে হচ্ছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। অ্যাট্রিয়াম থেকে আমরা জানি যে ভেন্ট্রিকেলে ব্লাডগুলো আসে। দিস ইজ অ্যাট্রিয়াম, দিস ইজ ভেন্ট্রিকল। অ্যাট্রিয়াম যখন কন্ট্রাকশন করবে তখনই ব্লাডগুলা কোথায় আসবে? ভেন্ট্রিকেলে চলে আসবে। তাহলে অ্যাট্রিয়াম কন্ট্রাকশন যদি বেশি সময় ধরে হয় তাহলে ভেন্ট্রিকেল বেশি ব্লাড পাবে, এন্ড ডায়াস্টলিক ভলিউমটা বেড়ে যাবে। আর কন্ডিশন অফ পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমরা জানি যে পেরিকার্ডিয়াম দিয়ে হার্টটা কাভারিং থাকে। একটা হচ্ছে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। তাহলে এমন যদি হয় এই পেরিকার্ডিয়াম গুলা একদম শক্ত হয়ে গেছে, এরা ডিস্টেন্সেবল হচ্ছে না, তখন হচ্ছে হার্টটা নিজেও ডিস্টেন্স হতে পারবে না। কারণ আমার পোশাকটা যদি টাইট থাকে, তাহলে আমি যদি আরো মোটা হতে থাকি তাহলে কি হবে? পোশাকটা ফেটে যাবে, মোটা হওয়া সম্ভব না। তাহলে সেই জন্য পেরিকার্ডিয়ামের কন্ডিশনের উপরে হার্ট ডিপেন্ড করে যে সে কতটুকু রিল্যাক্স হতে পারে অথবা ডায়াস্টলের স্পেসে যেতে পারবে। এটার জন্য আমাদের এন্ডাস্টলিক ভলিউম কি হতে পারে? বাড়তে পারে। যদি বেশি পেরিকার্ডিয়াম বেশি রিল্যাক্স হতে পারে তাহলে এন্ডাস্টলিক ভলিউম বাড়তে পারে। সো দিজ আর দ্য ফ্যাক্টর এফেক্টিং এন্ডাস্টলিক ভলিউম। আমার মনে হয় তোমরা এই ফ্যাক্টর গুলার ব্যাপারগুলা বুঝেছো। তাহলে আমাদের এন্ডাস্টলিক ভলিউম এরকম কোয়েশ্চেন আসতে পারে, ডিফাইন end diastolic volume and what are the factor affecting end diastolic volume, এইভাবে করে কিন্তু প্রশ্ন আসতে পারে। তখন আমাদের কি করতে হবে? আমাদের ডেফিনেশন দিতে হবে, পরিমাণটা দিতে হবে, সাথে সাথে আমাদের ফ্যাক্টর গুলোর নাম বলতে হবে, এবং এই নামের সাথে সাথে যে ফিলিং টাইম যদি বাড়ে তখন কি হবে? তখন হচ্ছে এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে। এই কথাগুলা আমাদের এর সাথে সাথে উল্লেখ করে দিতে হবে। ওকে? তাহলে এইবার আসছি আমরা এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমেরও ডেফিনেশন জানতে হবে এবং ফ্যাক্টর গুলো জানতে হবে। অনেক সময় এন্ড সিস্টোলিক ভলিউম প্রশ্ন আসে, তবে বেশি প্রশ্ন আসে এন্ড ডায়াস্টলিক ভলিউম। ওকে? তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম কি? অ্যাওর্টিক প্রেসার, তার মানে অ্যাওর্টার যে প্রেসারটা, আর্চ অফ অ্যাওর্টা বলো, এই আর্চ অফ অ্যাওর্টার যে প্রেসারটা তা সেটার উপর ডিপেন্ড করবে এন্ড সিস্টোলিক ভলিউম। তাহলে সিস্টোল মানে হচ্ছে ব্লাডটাকে বের করে দিচ্ছে। তাহলে কোথায় বের হয়? একটা হচ্ছে অ্যাওর্টাতে বের হয় আর একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্কে বের হয়, তাই না? তাহলে অ্যাওর্টার প্রেসার যদি বেশি থাকে তাহলে কি হবে? এন্ড সিস্টোলিক ভলিউমটা কি হবে? বেশি থাকবে। কেন? কারণ ব্লাড বেশি বের হতে পারবে না। যেইখানে ব্লাডটা সাপ্লাই দিবে, ধরো অ্যাওর্টার ভেতরে ব্লাডটা যাচ্ছে, তাহলে এইখানে যদি প্রেসার বেশি হয়, অ্যাওর্টার ভেতর যদি প্রেসারটা বেশি থাকে, তাহলে এই প্রেসারটা ভেদ করে কিন্তু এখানে ব্লাড যেতে পারবে না, তাহলে কম ব্লাড যাবে। তাহলে কম ব্লাড গেলে পরে বাকি ব্লাড গুলো কোথায় থাকছে? ভেন্ট্রিকালেই থেকে যাচ্ছে। তাহলে সিস্টোলের পরে ভেন্ট্রিকালে ব্লাড যদি বেশি থাকে তাহলে সেটাকে বলছি আমরা এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে। তাহলে অ্যাওর্টিক প্রেসার যদি বেশি হয় এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে। এরপরে হচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। আমরা পড়েছিলাম যে কার্ডিয়াক মাসেলের প্রপার্টিসে পড়েছিলাম কন্ট্রাক্টিলিটি, তাই না? তাহলে কন্ট্রাক্টিলিটির জন্য হচ্ছে আমাদের কি হতে পারে? এন্ড সিস্টোলিক ভলিউমটা ইফেক্ট করতে পারে। যার কন্ট্রাকশন যত বেশি তার এন্ড সিস্টোলিক ভলিউমটা কম হবে। তাহলে এর ভেতরে হচ্ছে অটো রেগুলেশন, হেটারোমেট্রিক অ্যান্ড হোমোমেট্রিক। এত ডিটেলস এর দরকার নাই। এটার মধ্যে অটো রেগুলেশন আছে, নিউরাল ইনফ্লুয়েন্স আছে, তারপরে ইন্টারভাল বিটুইন হার্টবিট, এই সব ব্যাপারগুলো আছে, আর মেটাবলিক কন্ডিশন আছে। তাহলে এই যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, মায়োকার্ডিয়াম কতটুকু কন্ট্রাকশন করবে
তার সাথে আমাদের অটো রেগুলেশন, নিউরাল ইনফ্লুয়েন্স, ইন্টারভাল বিটুইন হার্টবিট অ্যান্ড মেটাবলিক কন্ডিশন এই জিনিসগুলা ওতপ্রোতভাবে জড়িত এবং এরা হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউমকে এফেক্ট করতে পারে। ঠিক আছে? তাহলে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি যদি বলি, আমরা কি বলবো যে কন্ট্রাক্টিলিটি যদি বাড়ে, যত বেশি কন্ট্রাকশন তত কি হবে? ব্লাডটা বের হয়ে যাবে। তাহলে বেশি ব্লাড বের হয়ে যাওয়া মানে এন্ড সিস্টোলিক ভলিউমটা কমে যাওয়া। তাহলে কন্ট্রাক্টিলিটি যদি বাড়ে, তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম কি হবে? কমে যাবে। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের ফ্যাক্টর এফেক্টিং এন্ড সিস্টোলিক ভলিউম। এরপরে আসছি আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, তার নাম হচ্ছে ভেনাস রিটার্ন। ঠিক আছে? কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন এগুলো খুবই খুবই কমন হচ্ছে ডেফিনেশন, যেগুলো খুব কমনলি ধরা হয়। তাহলে হোয়াট ইজ ভেনাস রিটার্ন? তাহলে ভেনাস রিটার্ন ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কাম ফ্রম পেরিফেরি টু দ্য হার্ট ইন ইচ মিনিট। এখানে ইন ইচ মিনিট কথাটা উল্লেখ করতে হবে, যেটা এখানে লেখা হয় নাই। ওকে? তাহলে আমরা কি বলবো? ভেনাস রিটার্ন ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কাম ফ্রম পেরিফেরি টু দ্য হার্ট ইন ইচ মিনিট। ওকে? তার মানে কি, পেরিফেরি থেকে, সেন্টার থেকে দূরে, পেরিফেরি থেকে যত অ্যামাউন্ট ব্লাড আমার হচ্ছে পার মিনিটে হার্টে এসে পৌঁছায়, তাকে বলছি আমরা ভেনাস রিটার্ন। তাহলে এই ভেনাস রিটার্নটা কতটুকু? এর পরিমাণ হচ্ছে কার্ডিয়াক আউটপুটের সমান। ইট ইজ ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট। তাহলে কার্ডিয়াক আউটপুট আমরা কত পড়েছিলাম? এভারেজ 5 লিটার। সাধারণত আমরা একটা অ্যামাউন্ট কখনো বলি না, আমরা সবসময় একটু রেঞ্জে বলি, তাই না? আমরা যখন ডাব্লিউবিসি কাউন্ট পড়েছিলাম, আমরা যখন আরবিসির কাউন্ট পড়েছিলাম, আমরা কি করেছিলাম? একটা রেঞ্জে সে কাউন্টটা বলেছিলাম। তাহলে ভেনাস রিটার্ন কার্ডিয়াক আউটপুটও আমরা কি বলবো? 5 টু 6 লিটার। ওকে? তাহলে এই রেঞ্জে আমরা এর অ্যামাউন্টটা বলবো 5 টু 6 লিটার। এরপরে আসছি ভেনাস রিটার্নের ফ্যাক্টর। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট যে ভেনাস রিটার্নে কি কি ফ্যাক্টর আছে যারা ভেনাস রিটার্নকে ইনফ্লুয়েন্স করে। তার নাম্বার 1 হচ্ছে কার্ডিয়াক পাম্প। কার্ডিয়াক পাম্প যত বেশি হবে, ভেনাস রিটার্ন তত বাড়বে। ঠিক আছে? মাসকুলার পাম্প, মাসেল গুলা যত বেশি কাজ করবে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন করবে, তখন এই মাসেলের ভেতরের যে ব্লাড ভেসেল গুলো আছে তারাও কি করবে? তারাও হচ্ছে এই কন্ট্রাকশনের ইফেক্টে বেশি বেশি ব্লাড কি করবে? গ্র্যাভিটির এগেনস্টে হার্টে পাঠাই দিতে পারবে। তাহলে মাসকুলার পাম্পের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, তখন ভেনাস রিটার্ন বাড়বে। ওকে? রেসপিরেটরি পাম্প, রেসপিরেটরি পাম্প কি? ভেনাস রিটার্ন বাড়বে ইন ইন্সপিরেশন, যখন আমরা শ্বাস নেই, ইন্সপিরেশন করি, তখন হচ্ছে ভেনাস রিটার্ন বাড়বে। কেন বাড়বে? ডিউ টু ডিক্রিজ ইন দ্য থ্রোসিক প্রেশার অ্যান্ড ইনক্রিজ ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার। রেসপিরেশনের ভেতরে ইন্সপিরেশনের সময় আমাদের কি হয়? থোরাক্সের যেই প্রেশারটা, সেই প্রেশারটা কি হবে? কমে যাবে। কেন কমে যাবে? কারণ হচ্ছে ইন্সপিরেশনে আমরা কি করব? ইন্সপিরেশনে আমরা এনভায়রনমেন্ট থেকে এয়ারটা ভিতরে নেব। ঠিক আছে? তাহলে আমার যদি ভিতরে প্রেশার বেশি থাকে, তাহলে তো এয়ারটা ভিতরে ঢুকবে না। এইজন্য ইন্সপিরেশন এর ক্ষেত্রে কি হবে? আ আমার ইন্ট্রাথোরাসিক প্রেশারটা কম থাকবে আর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার মানে পেটের প্রেশারটা বেশি থাকবে। ওকে? তাহলে হচ্ছে এটাকে বলছি আমরা রেসপিরেটরি পাম্প। তাহলে রেসপিরেটরি পাম্পের জন্য ইন্সপিরেশনে কি হবে? ভেনাস রিটার্ন বাড়বে। কেন বাড়বে? কারণ হচ্ছে থোরাক্সের ইয়েটা কম। থোরাক্সে হচ্ছে প্রেশার কম। তাহলে থোরাক্সে প্রেশার কম, সেটা হচ্ছে আমরা বললাম যে লাংসেও কম। এজন্য লাংসের ভেতরে এয়ার ঢুকতে পারবে। আবার হার্টও তো থোরাক্সেই থাকে, তাই না? তাহলে হার্টেরও যদি আমাদের হার্টের এরিয়াতেও যদি প্রেশার কম থাকে, তাহলে হার্টেও বেশি করে আমাদের কি আসবে? ব্লাড এসে ঢুকতে পারবে। ওকে? তাহলে এই গেল হচ্ছে রেসপিরেটরি পাম্প। এরপরে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেশার। আমরা জানি যে ভেনাস রিটার্নটা কোথায় গিয়ে যায়? এটা হার্টের কোথায় যায়? হার্টের রাইট অ্যাট্রিয়ামেতে যায়। তাই তো? সারা বডি থেকে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড সে কোথায় নিয়ে যায়? রাইট অ্যাট্রিয়ামে নিয়ে যায়। তাহলে রাইট অ্যাট্রিয়াল প্রেশার যদি বেশি থাকে, তাহলে হচ্ছে আমাদের কি হবে না? আমাদের ভেনাস রিটার্নটা মানে ব্লাডটা ঢুকতে পারবে না। তাই না? রাইট অ্যাট্রিয়ামে যদি আমাদের প্রেশারটা বেশি থাকে, তাহলে ভেনাস রিটার্নের ব্লাডটা আমার রাইট অ্যাট্রিয়ামে ঢুকতে পারবে না। এইজন্য রাইট অ্যাট্রিয়াল প্রেশার যদি বেড়ে যায়, তাহলে ভেনাস রিটার্ন কি হবে? কমে যাবে। এরপরে হচ্ছে মিন সিস্টেমিক ফিল-ইন প্রেশার। তাহলে যেই প্রেশারটা দিয়ে ফিল হচ্ছিল, সেই প্রেশারটা যদি বেড়ে যায়, তাহলে ভেনাস রিটার্ন বেড়ে যায়। ওকে? তার মানে কি, ফিল হওয়া মানেই তো ভেনাস রিটার্ন এসে ঢুকা, তাই না? তাহলে ফিল হওয়ার প্রেশার যদি বাড়ে, তাহলে তো বেশি বেশি ভেনাস রিটার্ন হবেই। ওকে? এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স অফ ব্লাড ফ্লো। রেজিস্ট্যান্স মানে বাধা প্রভাব, তাই না? তাহলে এই যে পেরিফেরি থেকে ব্লাডটা আসবে আমার রাইট হার্টে অথবা রাইট অ্যাট্রিয়ামে, এই আসতে গিয়ে যদি বেশি বাধা পায়,
তাহলে তো সে বেশি আসতে পারবে না। তাহলে যদি আমার রেজিস্ট্যান্স বেড়ে যায় তখন ভেনাস রিটার্ন কি হবে? কমে যাবে। তারপরে গ্র্যাভিটি, ভেসোমোটর টোন এগুলার উপর ডিপেন্ড করে আমাদের ফ্যাক্টর আ এইসব ফ্যাক্টর গুলা আমাদের ভেনাস রিটার্ন এর উপরে কি করবে? ইফেক্ট করবে। ওকে? তাহলে ভেনাস রিটার্ন আমাদের কোয়েশ্চেন আসে, এভাবে কোয়েশ্চেন আসে define venous return, what are the amount of venous return and what are the factor affecting venous return? ওকে? তাহলে এইভাবে করে আমাদের প্রশ্ন আসে। সুতরাং আমাদেরকে এইভাবে করে অ্যান্সার গুলা আ নিজে থেকে আয়ত্ত করতে হবে। নিজের আয়ত্ত করতে হবে। ওকে? এইবার আসি আমরা হার্ট রেট। হোয়াট ইস হার্ট রেট? হার্ট রেট হচ্ছে এমন একটা জিনিস যেটা কি এটা কিন্তু কোনো অ্যামাউন্ট না। আমি বারবার বলছি। এইটা কিন্তু আমরা পরীক্ষায় খুবই ভুল করি। কার্ডিয়াক আউটপুট, ভেনাস রিটার্ন, স্ট্রোক ভলিউম, এনসিস্টোলিক ভলিউম, এন্ডাস্টোলিক ভলিউম সবই কি অ্যামাউন্ট অফ ব্লাড, তাই না? পরিমাণ ব্লাড। কিন্তু হার্ট রেট ইজ নট দ্য অ্যামাউন্ট, ইট ইজ দ্য নাম্বার। এটা হচ্ছে সংখ্যা। ইট ইজ দ্য নাম্বার অফ হার্ট বিট পার মিনিট ইজ কল্ড হার্ট রেট। একটা মিনিটে যতগুলা নাম্বার ১, ২, ৩, ৪ এইভাবে করে যতগুলা হার্টবিট হয় একটা মিনিটে তাকে বলছি আমরা হার্ট রেট। তাহলে এটা কি জিনিস? ইট ইজ দ্য নাম্বার অফ বিটস পার মিনিট। ওকে? হার্টবিট পার মিনিট। তাহলে এটা নরমালি কত? নরমালি হচ্ছে ৬০ থেকে ৯০ বিটস পার মিনিট। এটা হচ্ছে অ্যাডাল্টের। অ্যাডাল্টের হচ্ছে আমাদের 60 টু 90 বিটস পার মিনিট। এটা হচ্ছে নরমাল হার্ট রেট। ম্যাক্সিমাম 180 পর্যন্ত হতে পারে এবং এই হার্ট রেটটা এজের উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে? এজ যত বাড়বে তত হচ্ছে আমার হার্ট রেটটা কমতে থাকবে। বেশি এজে আমার হার্ট রেটটা কম থাকবে। সেক্সের ক্ষেত্রে ফিমেল আর ফাস্টার, হ্যাঁ? সারফেস এরিয়া হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। যদি অনেক বেশি মোটা মানুষ হয়, তাহলে তার হার্ট রেটটা কম হবে। ইন্সপিরেশন এর ক্ষেত্রে হচ্ছে হার্ট রেট বাড়বে যেটা আমরা আগে বলেছিলাম যে ভেনাস রিটার্ন বাড়ে, হার্ট রেট বাড়ে। এক্সপিরেশন এও হার্ট রেট এক্সপিরেশন এ হচ্ছে হার্ট রেট কমবে। এখানে বাড়া বলা আছে, এখানে কমবে। ওকে? এরপরে আসছি আমরা টেম্পারেচার। টেম্পারেচারে কি হয়? হার্ট রেট বাড়বে। কিছু রিফ্লেক্স আছে, আমরা রিফ্লেক্স গুলো পরে পড়বো। তার মধ্যে একটা ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, একটা হচ্ছে বেইন ব্রিজ। ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সে হার্ট রেট কমে যায় আর বেইন ব্রিজ রিফ্লেক্সে হার্ট রেট বেড়ে যায়। এক্সারসাইজের সময় কি হবে? হার্ট রেট বাড়বে। সরি। কিছু হরমোনের ক্ষেত্রে আমাদের কি হতে পারে? থাইরয়েড এবং অ্যাড্রেনাল হরমোনের হার্ট রেট বাড়বে, আবার পোস্টেরিয়র পিটুইটারি হরমোন গুলাতে হার্ট রেট কমবে। ওকে? তাহলে করোনোট্রপিক এজেন্ট বলতে আমরা বুঝি সেই এজেন্ট গুলা যারা হার্ট রেটকে চেঞ্জ করতে পারে। ওকে? হার্ট রেটকে যারা চেঞ্জ করতে পারে তাদেরকে বলেছি আমরা করোনোট্রপিক এজেন্ট। ওকে? করোনোট্রপিক এজেন্ট। এরপরে হচ্ছে উম এরপরে আসছি আমরা ফ্যাক্টর ইনক্রিজিং হার্ট রেট। এতগুলা যেটা বললাম এগুলো আলাদা, আলাদা করে আমরা বলেছিলাম যে কোনটা বাড়ায়, কোনটা কমায়। এবার ইনক্রিজ ডিক্রিজ এর কয়েকটা আমরা হচ্ছে করব। কয়েকটা আমরা নাম জানবো। কি নাম জানবো? সেটা হচ্ছে ইনক্রিজ করতে হেল্প করে হচ্ছে ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ ব্যারোরিসেপ্টর। ব্যারোরিসেপ্টরের অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে ইনক্রিজ হবে। পেইনফুল স্টিমুলাস দিলে ইনক্রিজ হবে, ইন্সপিরেশন ইনক্রিজ হবে, এক্সাইটমেন্ট এ ইনক্রিজ হবে, এক্সারসাইজে হবে, অ্যাঙ্গারে হবে, হাইপোক্সিয়া তার মানে কি অক্সিজেনের লেভেল যদি টিস্যুতে কমে যায় তাহলে হবে, ফিভার মানে জ্বর যদি আসে তাহলে হবে, কিছু হরমোনের জন্য হতে পারে। ওকে? আর ডিক্রিজ করে কারা? ব্যারোরিসেপ্টরের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায় তাহলে ডিক্রিজ করবে। এক্সপিরেশন এর ক্ষেত্রে ডিক্রিজ হবে। ফিয়ার, গ্রিফ, অ্যাথলেট এদেরকে হচ্ছে ডিক্রিজ থাকবে। ফিয়ার মানে কি? ফিয়ার মানে ভয় পাওয়া, তাই না? ফিয়ার আমি খুব ভয় পেয়েছি। গ্রিফ, অ্যাথলেট এদের হচ্ছে কম। তাহলে কিছু ফ্যাক্টর আছে ইনক্রিজ এই ফ্যাক্টর গুলা আমরা আলাদা করে না হিসেব করে এখান থেকেও আমরা দিতে পারি, আবার আলাদা করেও আমরা এটার ফ্যাক্টর গুলা করতে পারি। ওকে? তাহলে হচ্ছে এই গেল হচ্ছে হার্ট রেট। এইবার আসি আমরা করোনোট্রপিক এজেন্ট আগে বলেছিলাম যারা হার্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে তাদেরকে বলে করোনোট্রপিক এজেন্ট। এখন আরেকটা ট্রপিক এজেন্ট জানবো সেটার নাম হচ্ছে আয়োনোট্রপিক এজেন্ট। তাহলে আয়োনোট্রপিক এজেন্ট কারা? যারা ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে করোনোট্রপিক হচ্ছে হার্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে আর আয়োনোট্রপিক এজেন্ট হচ্ছে তারা ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। ওকে? কিছু পজিটিভ আয়নোট্রপিক এজেন্টের নাম দেওয়া আছে, কিছু নেগেটিভ আয়নোট্রপিক এজেন্টের নাম দেওয়া আছে। তার মানে পজিটিভ নেগেটিভ বলতে বুঝি যে এরা হচ্ছে ইনফ্লুয়েন্স করে মানে বেশি হওয়ার জন্য আর এরা হচ্ছে ইনফ্লুয়েন্স করে কম হওয়ার জন্য। ঠিক আছে? ২-১ টা এক্সাম্পল আমাদেরকে মনে রাখতে হবে। ওকে?
এবার কোনোট্রপিক এজেন্টের কথা বলি। আমি এতক্ষণ বললাম কি আয়োনোট্রপিক এজেন্ট, তাই না? আয়োনোট্রপিক এজেন্টটা কি জিনিস? যারা ফোর্স অফ কন্ট্রাকশনকে স্টিমুলেট করে। আর কোনোট্রপিক এজেন্ট কারা? যারা হার্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে। তাহলে এর ক্ষেত্রে কয়েকটা হচ্ছে পজিটিভ কোনোট্রপিক এজেন্ট আছে আর কিছু নেগেটিভ কোনোট্রপিক এজেন্ট আছে। আমরা এগুলা কয়েকটা নাম মনে রাখবো। ওকে? তাহলে কোনোট্রপিক এজেন্ট কি? যারা হার্ট রেটকে ইনফ্লুয়েন্স করতে পারে। আর আয়োনোট্রপিক এজেন্ট কি? যারা ফোর্স অফ কন্ট্রাকশনকে স্টিমুলেট করতে পারে। ওকে? অনেক সময় এগুলো আবার কি হতে পারে? আ মিলে যায়। অনেক সময় দেখা যায় একটার সাথে একটা মিলে যায়। এজন্য মনে রাখার একটা বুদ্ধি হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন হচ্ছে কি একটা বড় অক্ষর, তাই না? ফোর্স অফ কন্ট্রাকশন। আর আয়োনোট্রপিক হচ্ছে ছোট। করোনোট্রপিক এবং আয়োনোট্রপিক এর মধ্যে আয়োনোট্রপিক ছোট। তাহলে বড়টার সাথে ছোটটার মিল। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন যেহেতু বড়, এটা ছোটটা আয়োনোট্রপিক এর চেঞ্জ হবে। ওকে? আর হচ্ছে হার্ট রেট যেহেতু ছোট, এটা বড় কি করোনাট্রপিক এর সাথে রিলেটেড হবে। এইভাবে করেও অনেক সময় আ আমি এইভাবে করে মনে রাখার চেষ্টা করি। তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে মনে রাখতে পারো। ওকে? এইবার আসছি আমরা রিফ্লেক্স। তাহলে এতক্ষণ আমরা যেগুলা হার্ট রেটের জন্য আ ফ্যাক্টর বলেছি সেগুলা হচ্ছে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। এইবার আসছি আমরা রেগুলেশন। হার্ট রেট রেগুলেশন করে কারা? হার্ট রেট রেগুলেশন করে কিছু রিফ্লেক্স। তাহলে সেই রিফ্লেক্স এর মধ্যে ১ম রিফ্লেক্স এর নাম হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। আমরা যখন ব্লাড প্রেশার পড়েছি তখন আমরা ব্যারোরিসেপ্টর কি, কোথায় থাকে এসব ডিটেইলস পড়েছি, তাই না? এইজন্য ব্যারোরিসেপ্টর ব্যাপারে আমরা মোটামুটি জানি। তাহলে এই রিফ্লেক্সটাতে কি হয়? যদি কখনো আর্টেরিয়াল প্রেশার বেড়ে যায়, মানে ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, তখন ব্যারোরিসেপ্টর গুলা কি হয়? স্ট্রেসড হবে এবং স্টিমুলেট হবে। স্টিমুলেট হওয়ার পরে তারা কি করবে? সিগন্যাল পাঠাবে। কোথায় পাঠাবে? মেডুলাতে। ব্রেন স্টিমের যে মেডুলা থাকে সেখানে তারা সিগন্যাল পাঠাবে। তাহলে ব্যারোরিসেপ্টর সিগন্যাল পাঠাবে। ও তো ব্যারোরিসেপ্টর তার দৌড়ায় গিয়ে সিগন্যালটা পাঠাতে পারবে না। তারা নার্ভের মাধ্যমে সিগন্যাল পাঠাবে। তাহলে কি নার্ভের মাধ্যমে পাঠাবে? গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ এবং ভ্যাগাস নার্ভের মাধ্যমে তারা মেডুলাতে কি করবে? ইনফরমেশন পাঠাবে যে আমার ব্লাড প্রেশারটা বেড়ে গিয়েছে। ওকে? তো এখন মেডুলাতে কি হবে? এই ইনফরমেশন আসার পরে মেডুলা কি করবে? ভেসোকনস্ট্রিক্টর এরিয়া, হ্যাঁ? মেডুলাতে একটা ভেসোকনস্ট্রিক্টর এরিয়া আছে। সেই ভেসোকনস্ট্রিক্টর এরিয়াটাকে কি করবে? ইনহিবিট করবে। মানে থামায় দিবে। আর কি করবে? ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারটাকে স্টিমুলেট করবে। ঠিক আছে? তাহলে ভ্যাগাল প্যারাসিম্প্যাথেটিক সেন্টারকে স্টিমুলেট করছে আ করা করছে আর হচ্ছে ভেসোকনস্ট্রিক্টর এরিয়াকে ইনহিবিট করছে। আল্টিমেটলি এই ২ টার ইফেক্টে আমার হার্ট রেটটা কি হবে? কমে যাবে। তাহলে বেড়ে গিয়েছিল ইনক্রিজ আর্টেরিয়াল প্রেশারে আমার হার্ট রেটটা বেড়ে গিয়েছিল। এটা হচ্ছে ব্যারোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম এর ফলে এই হার্ট রেটটা কমে আসলো। এটাকে বলছি আমরা ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স। এইবার আসছি আমরা কেমোরিসেপ্টর রিফ্লেক্স। কেমোরিসেপ্টর রিফ্লেক্স কি? ডিক্রিজ ব্লাড প্রেশার। যদি কখনো ব্লাড প্রেশারটা কমে যায়, তখন কি হবে? তখন হচ্ছে কেমোরিসেপ্টর আমরা যখন কেমোরিসেপ্টর ফিডব্যাক মেকানিজম ব্লাড প্রেশারে পড়েছিলাম, তখন কেমোরিসেপ্টর কোথায় থাকে, কি আসে বিষয়ে ডিটেইলস আমরা পড়েছি। তাই এইজন্য আমরা জানি তাহলে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে কোথায়? কেমোরিসেপ্টর গুলাতে, যেটা হচ্ছে অ্যাওর্টিক এবং ক্যারোটিড বডিতে থাকে। তাহলে যদি ব্লাড সাপ্লাই কমে যায় তাহলে কেমোরিসেপ্টরে কি হবে? অক্সিজেনের ডেফিসিয়েন্সি হবে। সো হাইপোক্সিয়া মানে কি? ল্যাক অফ অক্সিজেন ইন টিস্যু লেভেল। আর কি হতে পারে? কার্বন ডাই অক্সাইডটা বেশি থাকবে। কেন? কারণ ব্লাড কম। বেশি ওয়েস্ট প্রোডাক্ট সে নিয়ে যেতে পারবে না, এক্সক্রিশন করতে পারবে না। এইজন্য কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কি হবে? বেশি হবে। তারপরে আর কি হবে? এক্সেস হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নটা কি হবে? বেড়ে যাবে। ওকে? তাহলে এই হচ্ছে আমাদের আ কেমোরিসেপ্টর রিফ্লেক্সের কেমোরিসেপ্টরে এইসব ব্যাপারগুলা ঘটবে। তো এইসব ব্যাপারগুলা ঘটার পরে কেমোরিসেপ্টর গুলা কি করবে? স্টিমুলেশন করবে। তাহলে স্টিমুলেশন করে এরা কি করবে? ভেসোমোটর সেন্টারকে স্টিমুলেট করবে। এই ভেসোমোটর সেন্টার তখন ভেসোকনস্ট্রিকশন করে হার্ট রেটটা বাড়ায় দেবে। তাহলে ভেসোমোটর সেন্টারটা ডাইরেক্টলি হার্ট রেটটা কি করবে? বাড়িয়ে দিবে। তাহলে আমাদের ব্লাড প্রেশার কমে যাওয়ার জন্য যে হার্ট রেটটা কমে গিয়েছিল সেটা আমার এই কেমোরিসেপ্টর রিফ্লেক্স মেকানিজম এর মাধ্যমে হার্ট রেটটা কি হবে? বেড়ে গেল। তাহলে দিস ইজ দ্য রেগুলেশন অফ হার্ট রেট বাই কেমোরিসেপ্টর রিফ্লেক্স। ওকে? এবার আসছি ব্রেন ব্রিজ রিফ্লেক্স। ব্রেন ব্রিজ রিফ্লেক্স। তাহলে ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা কি? এটা কিন্তু ব্রেইন না। ব্রেইন না। ওকে? ব্রেন ব্রিজ রিফ্লেক্সটা কিন্তু ব্রেইন না। টেবিলে আছে টেবিলে।
তাহলে এটা হচ্ছে বেইন ব্রিজ রিফ্লেক্স। BR না কিন্তু, হ্যাঁ? আমরা সাধারণত ব্রেইন বলে ভুল করি কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু ব্রেইন না। বেইন ব্রিজ রিফ্লেক্স। তাহলে বেইন ব্রিজ রিফ্লেক্সটা কি হয়? যখন হার্ট রেটটা কম থাকে, আমাদের নরমালে হার্ট রেট যত থাকার কথা তার থেকে যদি হার্ট রেটটা কম থাকে তাহলে কি হবে? হার্ট রেট কম। তাহলে ১ মিনিটে ৭৫ টা হওয়ার কথা ছিল। সেখানে ১ মিনিটে হলো ৪০ টা। তাহলে কি হবে? অল্পবার হার্ট বিট করছে। তাহলে অল্পবার হার্ট বিট করলে কি হবে? আমাদের অ্যাট্রিয়ামে বেশি ব্লাড থেকে যাবে। তাহলে ৭৫ এ যতগুলা ব্লাড বের হয়ে যেত, ৪০ এ তো তার থেকে কম ব্লাড বের হবে। তাহলে ব্লাড গুলা কোথায় থেকে যাবে? অ্যাট্রিয়ামের ভেতরে থেকে যাবে। হার্টের অ্যাট্রিয়ামের ভেতরে থেকে যাবে। সো ব্লাড অ্যাকুমুলেট ইন অ্যাট্রিয়া অফ দি হার্ট এবং ইনক্রিজ অ্যাট্রিয়াল প্রেশার, এবং যত বেশি হার্টে অ্যাট্রিয়ামে ব্লাড থাকবে তারা হচ্ছে অ্যাট্রিয়াল প্রেশারটা বাড়ায় দেবে। ওকে? তাহলে অ্যাট্রিয়াল প্রেশার যদি বেড়ে যায় তখন অ্যাট্রিয়ামের ভেতরে কিছু স্ট্রেস রিসেপ্টর থাকে। এই স্ট্রেস রিসেপ্টর গুলা কি হবে? স্টিমুলেট করবে। স্ট্রেস রিসেপ্টর স্টিমুলেট করে কি করবে? আমাদের একটা সিগন্যাল পাঠাবে মেডুলাতে ভায়া ভ্যাগাস নার্ভের মাধ্যমে মেডুলাতে সিগন্যাল পাঠাবে যে আমার অ্যাট্রিয়াল প্রেশারটা বেড়ে গেছে। ওকে? তখন কি হবে? তখন যে মেডুলাতে প্যারাসিম্প্যাথেটিক সেন্টার ছিল সেটা ইনহিবিট হবে এবং সিম্প্যাথেটিক সেন্টারটা স্টিমুলেট করবে। তাহলে সিম্প্যাথেটিক সেন্টার যদি স্টিমুলেট হয় তাহলে আমরা কি জানি? আমরা জানি যে হার্ট রেট বাড়াতে হেল্প করে। হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে আল্টিমেটলি কার্ডিয়াক আউটপুট বাড়ায় কারা? সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই। তাহলে যেহেতু এখানে সিম্প্যাথেটিকটা বেড়ে যাচ্ছে, প্যারাসিম্প্যাথেটিকটা কমে যাচ্ছে, এই জন্য এরা হার্ট রেটটা কি করবে? বাড়িয়ে দিবে। তাহলে প্রথমে আমাদের হার্ট রেটটা কমে গিয়েছিল, সেটা এই ব্রেইন ব্রিজ রিফ্লেক্স এর মাধ্যমে অ্যাট্রিয়াল প্রেশার বেড়ে গিয়ে অ্যাট্রিয়ামের স্ট্রেস রিসেপ্টর গুলা স্ট্রেস হয়ে আমাদের কি করলো? সিম্প্যাথেটিক আউটফ্লোটা বাড়ায় দিয়ে হার্ট রেটটা বাড়িয়ে দিল। ওকে? সো দিস ইজ কল্ড ব্রেইন ব্রিজ রিফ্লেক্স। আরেকটা রিফ্লেক্স আছে, তার নাম হচ্ছে কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা কি? ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায়। হোয়াট ইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার? ক্রেনিয়াম মানে হচ্ছে আমাদের এই যে স্কাল্পের বোন গুলা, মানে মাথার যে বোনস গুলা থাকে তাকে বলি আমরা ক্রেনিয়াম। তাহলে এই বোনস গুলার ভিতরে কি থাকে? বোনস গুলার ভিতরে থাকে আমাদের ব্রেইন, তাই না? তার মানে কি ব্রেইন খুবই একটা ইম্পর্টেন্ট অর্গান, যেটাকে আমাদের ভালো করে প্রোটেকশন দেওয়ার জন্য সৃষ্টিকর্তা আম আল্লাহ তাআলা চারিদিকে কি করেছেন? শক্ত বোনস রেডি করে রেখেছেন যাতে আমাদের এই ব্রেনটা সহজে ইনজুরি না হয়। ওকে? তাহলে এই ক্রেনিয়ামের ভিতরে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা যদি বেড়ে যায় তার মানে এই বোনসের ভিতরে যেই ক্রেনিয়াম এই বোনসের ভেতরে মানে হচ্ছে স্কাল্প বোনসের ভেতরে যে পোর্শনটা সেই পোর্শনের যদি প্রেশারটা বেড়ে যায় এটাকে বলছি আমরা ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। তখন কি হবে? এর ভেতরে যদি প্রেশারটা বেড়ে যায় এটা তো আর এক্সপান্ড হওয়ার জায়গা নাই, তাই না? এক্সপান্ড হতে পারতো যদি এটা বোনস না থাকতো। বোনস এর জন্য কি হচ্ছে? এটা তো বেশি এক্সপান্ড করতে পারবে না। তখন কি হবে? এই যে ব্লাড ভেসেলের ভেতরে সরি ব্রেইনের ভেতরে যে হাজার, হাজার ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেল গুলা কি হচ্ছে? কম্প্রেস হচ্ছে, চাপ খেয়ে যাচ্ছে। কেন? কারণ প্রেশারটা বেশি। এত বেশি প্রেশারটা যে এটা তো এক্সপান্ড করতে পারছে না। তাহলে এর ভিতরেই প্রেশার বেশি হচ্ছে। এর ভিতরে প্রেশার বেশি মানে এখানে যা, যা জিনিস আছে সবগুলাকে সে কি করবে? চাপ দিবে। তাহলে ব্রেইনের ভেতরেও যে আর্টারি গুলা আছে সেই আর্টারি গুলা কি হবে? কম্প্রেস করবে মানে চাপ দিবে। তাহলে আর্টারি যদি চাপ হয়, কম্প্রেস করে তাহলে কি হবে? ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে কাট অফ অফ ব্লাড সাপ্লাই টু ব্রেন অ্যাজ ওয়েল অ্যাজ ভেসোমোটর সেন্টার। তাহলে এই যে ব্রেন কি করবে? ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে ব্লাড সাপ্লাই মানে হচ্ছে পাওয়া না পাওয়া মানে হচ্ছে কাট অফ ব্লাড সাপ্লাই। কোথায়, কোথায় ব্লাড সাপ্লাই পাবে না? পুরো ব্রেনেই তো ব্লাড সাপ্লাই পাবে না। তাহলে ব্রেনের ভেতরেই তো হচ্ছে মেডুলা একটা পোরশন আমরা জানি। তাহলে মেডুলাও ব্লাড সাপ্লাই পাবে না। যার জন্য মেডুলাতে যে ভেসোমোটর সেন্টার আছে সেই সেন্টারটাও ব্লাড সাপ্লাই পাবে না। আল্টিমেটলি সেখানে কি হবে? ভেসোমোটর সেন্টারে অক্সিজেনের পরিমাণ কম হবে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। তাহলে এই যে অক্সিজেনের পরিমাণ কম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি, এরা কি করবে? স্টিমুলেট করবে ভেসোকনস্ট্রিক্টর এরিয়া। এরা স্টিমুলেট করবে ভেসোমোটর সেন্টার ইন মেডুলা, যার জন্য ভেসোকনস্ট্রিকশন হবে। ভেসোকনস্ট্রিকশন হলে কি হয় আমরা জানি, ভেসেল যদি কনস্ট্রিকশন করে তখন কি হয়? আর্টারিয়াল প্রেশার বেড়ে যায়। আর্টারিয়াল প্রেশার বেড়ে যায়, তাই না? তাহলে কনস্ট্রিকশন মানে কি? প্রেশার বেড়ে যাওয়া। তাহলে যেহেতু প্রেশার বেড়ে যাচ্ছে, এই প্রেশার আবার কি করবে? ব্যারো রিসেপ্টরকে স্টিমুলেট করবে। আল্টিমেটলি ব্যারো রিসেপ্টর এই হার্ট রেটটাকে কমায় দিবে।
ঠিক আছে? তাহলে কুশিং রিফ্লেক্সের আমাদের শুরু হচ্ছে কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গিয়ে আর শেষ হচ্ছে ব্যারো রিসেপ্টর রিফ্লেক্সের হেল্প নিয়ে। ওকে? তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যদি বেড়ে যায় এরা ব্রেনকে কি করবে? ব্রেনকে প্রেশার দিবে যার জন্য ব্রেনের ভেতরে যেইসব আর্টারি আছে সেসব আর্টারি কি করবে? কম্প্রেস করবে। কম্প্রেস করলে কি হবে? ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যাবে ব্রেনে। ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যাবে শুধু ব্রেনে না মেডুলাতেও কাট অফ হয়ে যাবে। এই মেডুলাতে কাট অফ হয়ে যাওয়ার পরে মেডুলার ভেতরে যে ভেসো মোটর সেন্টার ছিল সেখানেও ব্লাড সাপ্লাই কম যার জন্য অক্সিজেন কমে যাবে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। এর ফলে কি হবে? ভেসো মোটর সেন্টারটা স্টিমুলেট হয়ে ভেসো কনস্ট্রিকশন করবে এবং ভেসো কনস্ট্রিকশন করে আর্টেরিয়াল প্রেশার বেড়ে যাবে। তো যেহেতু আর্টেরিয়াল প্রেশারটা বেড়ে গেলে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটা আমাদের কি করবে? ব্যারোরিসেপ্টর মেকানিজমটা আমাদের এই আর্টেরিয়াল প্রেশারটাকে কমায় দিবে, আলটিমেটলি হার্ট রেটও কমায় দিবে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সের মাধ্যমে। সো হার্ট রেট রেগুলেশনের জন্য আমরা পড়লাম কি কিছু রিফ্লেক্স আছে। তাহলে কয়টা রিফ্লেক্স? হার্ট রেট রেগুলেশন করতে 4 রকমের রিফ্লেক্স আছে। নাম্বার 1 ইজ দ্য ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, নাম্বার 2 ইজ দ্য chemoreceptor reflex, number 3 is the brain bridge reflex, number 4 is the Cushing reflex. ওকে? তাহলে এই 4টা রিফ্লেক্স আমাদের ইন ডিটেইলস জানতে হবে যে এভাবে করে প্রশ্ন আসে হয়তো এক্সপ্লেইন কুশিং রিফ্লেক্স, তাহলে আমাদের কুশিং রিফ্লেক্সটা লিখতে হবে অথবা হোয়াট আর দ্য রিফ্লেক্স রেগুলেটস হার্ট রেট, তাহলে সবগুলোর নাম দিতে হবে। এইভাবে করে আমাদের কোশ্চেন আসতে পারে। তাহলে এই রিফ্লেক্স গুলো সম্পর্কে আমরা খুব ভালো কনসেপশন রাখবো। ওকে, খুব ভালো কনসেপশন রাখবো। এইবার আসছি আমরা ট্যাকিকার্ডি। হোয়াট ইজ ট্যাকিকার্ডি? ট্যাকিকার্ডিয়া ইজ দ্য টার্ম মিনস ফাস্ট হার্ট রেট। ট্যাকিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেটটা বেশি হবে, নর্মালের থেকে বেশি হবে। তাহলে আমরা নর্মাল জানি 60 থেকে 90, তাহলে 90 এর উপরে হলে ধরো 91 হলেই কি ট্যাকিকার্ডিয়া বলবো? নো, আমাদের কতটুকু যেতে হবে? 100 বিটসের পার মিনিটের উপরে যদি হার্ট রেট হয় তাকে বলি আমরা ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়ার কারণ কি? টেম্পারেচার বেড়ে যাওয়া, সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া এবং কোনো হার্টের টক্সিক কন্ডিশন যদি হয় তাহলে ট্যাকিকার্ডিয়া হতে পারে। তাহলে এটা কি? হার্ট রেট বেড়ে যাবে, কতর উপরে বাড়বে? 100-র উপরে বাড়বে পার মিনিটে, তাকে বলছি আমরা ট্যাকিকার্ডিয়া। তাহলে বাড়ার একটা ব্যাপার হলো, তাহলে কমারও নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তাহলে কমার ব্যাপারটার নাম হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। What is bradycardia? The term bradycardia means slow heart rate, usually defined an adult person as lower than 60 beats per minute. তাহলে 60 বিট পার মিনিটের নিচে যদি নেমে যায় আমাদের হার্ট রেটটা, তাকে বলি আমরা ব্র্যাডিকার্ডিয়া। কারণ কি? নর্মালি অ্যাথলেটদের ব্র্যাডিকার্ডিয়া থাকে আর হচ্ছে ভ্যাগাল স্টিমুলেশন। ভ্যাগাল স্টিমুলেশন মানে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন। আমরা জানি যে প্যারাসিম্প্যাথেটিক হার্ট রেট কমায় দেয়, তা আলটিমেটলি ব্র্যাডিকার্ডিয়া করে। ওকে, তাহলে ট্যাকিকার্ডিয়া কি, ব্র্যাডিকার্ডিয়া কি, এরকম কোশ্চেন আমাদের আসতে পারে। এইবার আসছি আমরা পালস। ওকে, পালস কি জিনিস? So the definition of the pulse. Pulse is the rhythmic expansion and elongation of the arterial wall passively produced by the pressure change during ventricular systole and ventricular diastole. তার মানে কি? Pulse is the rhythmic expansion and elongation. Rhythmic মানে একটা নির্দিষ্ট সময় ইন্টারভাল পর, ঠিক আছে? তাহলে ইন্টারভাল পর পর কি হয়? এক্সপানশন, বড় হবে লম্বা হবে। ইলংগেশন মানে লম্বা হওয়া। কি বড় হবে এবং লম্বা হবে? আর্টারিয়াল ওয়াল, হার্টের আর্টারির ওয়াল গুলা বড় হবে, লম্বা হবে। রিদমিক্যালি প্রডিউসড বাই, প্যাসিভলি প্রডিউসড বাই মানে ইনডাইরেক্টলি তৈরি করবে কে? প্রেশার চেঞ্জেস ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল এন্ড ডায়াস্টোল। ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ডায়াস্টোলে প্রেশার চেঞ্জ হয়, আমরা জানি সিস্টোলে প্রেশার বেশি, ডায়াস্টোলে প্রেশার কম। তাহলে এই যে প্রেশার চেঞ্জ হচ্ছে সিস্টোল এবং ডায়াস্টোলে, এই প্রেশার চেঞ্জ হওয়ার জন্য যে ব্লাড ভেসেলের আর্টারিয়াল ওয়াল গুলা যে রিদমিক্যালি এক্সপানশন এবং ইলংগেশন হবে তাকেই বলছি আমরা পালস। ওকে, তাহলে এই যে সিস্টোল এবং ডায়াস্টোলের ক্ষেত্রে যে প্রেশার চেঞ্জ গুলো হয় এর ফলে আমাদের ব্লাড ভেসেলের যে আর্টারিয়াল ওয়ালটা একটা বড় হবে এবং লম্বা হবে রিদমিক্যালি, তাকেই বলছি আমরা পালস। এবং এটা আমরাকে ফিল করি কোথায় কোথায় ফিল করি? আমরা রেডিয়াল আর্টারিতে ফিল করি, তাই না? রেডিয়াল আর্টারি, রেডিয়াস। এরপরে এছাড়া কোথায় করা যায়? ব্র্যাকিয়াল আর্টারি, ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কোথায় থাকে? এই যে গলার দুই সাইডে ক্যারোটিড আর্টারি থাকে, ঠিক আছে? ব্র্যাকিয়ালটা কোথায় থাকে? এই যে অ্যাক্সিয়াল আর কাছে। ব্র্যাকিয়ালটা থাকে এই যে এই জায়গাটায়, ব্র্যাকিয়াল হাতের কাছে।
অ্যাক্সিলারিটা কোথায় থাকে? অ্যাক্সিলার ভেতরে, তাই না? ফিমোরাল আর্টারি থাকে পায়ের বড় যে হাড্ডিটা থাইয়ের, এটা হচ্ছে ফিমোরাল আর্টারি। আর্টেরিয়া ডরসালিস পেডিস হচ্ছে আমাদের আম ফুটের উপরের পোরশনে থাকবে আর্টেরিয়া ডরসালিস পেডিস। আর পপ্লিটিয়াল আর্টারি হচ্ছে ব্যাকে, যেটা কাফ মাসেলে। তার মানে হচ্ছে পায়ের যেটা হচ্ছে হাঁটুর নিচে পায়ের ব্যাকে, এখানে থাকে হচ্ছে পপ্লিটিয়াল আর্টারি। তাহলে এতগুলা জায়গাতে আমরা কি করতে পারি? পালসটা দেখতে পারি। আরগুলা জায়গাতে দেখি না কেন? কারণ পালস এমন একটা জায়গায় দেখতে হবে যার ভেসেলটা, যেই ভেসেলটা আমাদের একটা হার্ড সারফেস এর উপরে আছে। যদি হার্ড সারফেস এর উপরে একটা ভেসেল থাকে তাহলে আমরা সেটা ফিল করতে পারব। আর যদি সফট সার্কেল এর উপর ভেসেল থাকে তাহলে কি হবে? আমরা যদি প্রেশার দিই এটা আরো ডেবে যাবে। আমরা সেভাবে ভালো করে ফিল করতে পারব না। এইজন্য নিয়ম হচ্ছে যেকোনো হার্ড সারফেস এর উপরে যে ভেসেল গুলা থাকে সেগুলাতেই আমরা পালস দেখি। তাহলে বডিতে হার্ড সারফেস আবার কি? বোনস ইস দ্য হার্ড সারফেস, তাই না? তাহলে এই যে এখানে আমরা রেডিয়াল পালস দেখছি কেন? এখানে রেডিয়াস বোনস এর উপরে এই আর্টারিটা ভেসেলটা আমরা ফিল করছি। এইজন্য হচ্ছে এটা আমাদের সুন্দর করে ফিল করা যাচ্ছে। এটা একটা তাহলে রেডিয়াল রেডিয়াস যে বোনসটা সেটা একটা হার্ড সারফেস। তার উপরে যে রেডিয়াল ভেসেলটা আছে সেটা আমরা সহজেই ফিল করতে পারব। ওকে? এইবার আসি পালস যে ফিল করি তার ভেতরে সেটা যদি আমরা গ্রাফে আঁকি তাহলে কয়েকটা ওয়েভ হবে। কি ওয়েভ? পি ওয়েভ, ডি ওয়েভ। ঠিক আছে? পি ওয়েভ আর ডি ওয়েভ। পি ওয়েভ মানে হচ্ছে পারকিউশন ওয়েভ আর ডি ওয়েভ মানে হচ্ছে ডায়াক্রোটিক ওয়েভ। তাহলে ডায়াক্রোটিক ওয়েভ এর মাঝে আবার একটা খাত কাটা জায়গা থাকে, এটার নাম হচ্ছে ডায়াক্রোটিক নথ। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও যারা ভালো পারবে তাদের অনেক সময় ধরা হয়। ওকে? তাহলে এখন কথা হচ্ছে পালসের তো ডেফিনেশন জানলাম যে পালসটা হচ্ছে রিদমিক্যালি এক্সপানশন ইলংগেশন অফ আর্টারিয়াল ওয়াল ডিউ টু প্রেশার চেঞ্জেস ইন সিস্টোল অ্যান্ড ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টোল অ্যান্ড ডায়াস্টল, তাই না? তাহলে এই যে পালসটা আমরা যে দেখবো হাত দিয়ে যে দেখি, তাই না? আমরা কি কি দেখি? না শুধু ফ্যাশন করে হাতটা দেখে দিব যে আমি পালস দেখছি। আমার তো জিনিসটা ফিল করতে হবে, তাই না? তাহলে কি কি ফিল করতে হয়? এটার নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আমরা একটা পালসের কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখি? নাম্বার 1 রেট দেখব। তার মানে কি ১ মিনিটে কতবার বিটস হচ্ছে এটা আমরা দেখব। এটাকে বলছি আমরা রেট। রিদম দেখব। রিদম মানে রেগুলার ইন্টারভালে হচ্ছে নাকি একবার এরকম ডুব, 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 ডুব। দিস ইজ দ্য নট ইররেগুলার ইন্টারভাল। তার মানে হচ্ছে কি প্রত্যেকটা বিটের মাঝে সমান ইন্টারভাল টাইমটা থাকে না। ঠিক আছে? তাহলে আমরা রিদম দেখব যেটা রেগুলার অর নট। ঠিক আছে? ভলিউম দেখব যে আমার হাতে কত জোরে এসে বাড়ি খাচ্ছে। এটা দিয়ে আমরা কি বুঝি? যে কতটা ব্লাড ভলিউম এসে আমাদের পালসটা তৈরি করছে। এটা বোঝা যায়। তার ক্যারেক্টার দেখব। ক্যারেক্টার কি জিনিস? ইন্ডিকেটস দ্য ফর্ম অফ আর্টেরিয়াল পালস ওয়েভ। ঠিক আছে? এরা হচ্ছে আর্টেরিয়ালের যে পালস ওয়েভটা সেই ক্যারেক্টারটা দেখব। আমরা পালস ওয়েভের কথা বলেছি, একটা পারকাশন ওয়েভ থাকে, একটা ডায়াক্রোটিক ওয়েভ থাকে, একটা ডায়াক্রোটিক নচ থাকে। তাহলে এই যে ক্যারেক্টারটা, এইটা হচ্ছে আমাদের আর্টেরিয়াল পালস ওয়েভের মাধ্যমে আমরা পালসের ক্যারেক্টার জানতে পারি। আর কি জানতে পারি? কন্ডিশন অফ ভেসেল ওয়াল, ব্লাড ভেসেলের ওয়ালটা কেমন এটা আমরা জানতে পারি। কিরকম ওয়াল হতে পারে? ওয়াল সাধারণত থাকবে কি সফট থাকার কথা ছিল, তাই না? ওয়ালগুলো কিন্তু বয়সের সাথে সাথে এটা আমাদের কি হয়ে যায়? হার্ড হয়ে যায়। এই জন্য আমরা কন্ডিশন অফ ভেসেল ওয়ালে দেখি এটা কি সফট আছে না হার্ড আছে, এটা দেখি। আরেকটা কি দেখি? রেডিও ফিমোরাল ডিলে। আমরা বলেছি আমরা পালস দেখি হচ্ছে রেডিয়াল ভেসেলে আর হচ্ছে ফিমোরাল ভেসেলে, মানে থাইয়ের ভেসেলেও দেখতে পারি। এখন আমরা যদি একই সাথে একই সময়ে রেডিয়াসেও হাত রাখি আর ফিমারেও হাত রাখি যে পালস দেখার জন্য, তখন আমরা দেখব যে রেডিয়াসে যখন আমরা রেডিয়াল ইয়েতে মানে রেডিয়াল পালসে যখন আমি বিট পাবো তখনই সাথে সাথে কিন্তু আমরা ফিমোরাল হার্টে বিট পাই না, ফিমোরাল আর্টারিতে বিট পাই না, এটা একটু পরে বিট পাই। তার মানে রেডিয়াস থেকে ফিমোরাল আর্টারিতে একটু ডিলে হয়, এটাকে বলছি আমরা রেডিও ফিমোরাল ডিলে। সুতরাং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পালসের ডেফিনেশন, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ পালস, এবং পালসের হচ্ছে সাইট খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু পালসের ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যালে পড়বো, যে পালস আমরা কোন তিনটে আঙ্গুল দিয়ে দেখি এবং এই তিনটে আঙ্গুলের কাজ কি, এটা আমরা প্র্যাকটিক্যালে পড়বো। তাহলে এই কয়টা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর পালস। এখন হচ্ছে কিছু নর্মাল পালস থাকতে পারে, কিছু অ্যাবনর্মাল পালস থাকতে পারে।
অ্যাবনর্মাল পালসের ক্ষেত্রে আমরা কয়েকটা নাম জানবো যে রেটের অ্যাবনর্মালিটি কি হতে পারে, ট্যাকিকার্ডিয়া ব্র্যাকিকার্ডিয়া হতে পারে। তার মানে কি হার্ট রেট বেশিও হতে পারে, হার্ট রেট কমও হতে পারে। এটা হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ রেট। রিদমের হচ্ছে অ্যাবনর্মালিটিস হতে পারে যে ইন্টারভাল টাইমটা সমান না, এটা হচ্ছে পালসাস বাইজেমিনিসের ক্ষেত্রে হতে পারে। আর কি হতে পারে, লার্জ ভলিউম পালস হতে পারে যেটা পালসাস অল্টারনাস, ঠিক আছে। আর হচ্ছে পালসাস প্যারাডক্সাস। আরেকটা হতে পারে কলাপসিং পালস। কলাপসিং পালসটা কি, লার্জ ভলিউম পালস উইথ ব্রিস্ক রাইজ অ্যান্ড ফল, খুব তাড়াতাড়ি রাইজ করবে এবং ফল করবে, এটার নাম হচ্ছে কলাপসিং পালস। ওকে, তাহলে দিজ আর দ্য অ্যাবনর্মালিটিস অফ পালস। এছাড়া আর কি হতে পারে, স্লো রাইজিং পালস হতে পারে, পালসাস বেসফেরিনাস হতে পারে, পালসাস ডেফিসিট হতে পারে। তাহলে কয়েকটা অ্যাবনর্মালিটিস অফ পালসের নাম জানলেই হবে, সবগুলা যে জানতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে। কিন্তু পালসের ডেফিনেশন, পালসের ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতেই হবে। এইবার আসি আমরা প্রিলোড। তাহলে প্রিলোড কি জিনিস? প্রিলোড মেইনলি ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউম, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউমটা তার মানে কি, দ্য অ্যামাউন্ট ভেন্ট্রিকলস আর স্ট্রেসড বাই কন্টেইনড ব্লাড বিফোর ডায়াস্টল। একটা ডায়াস্টল হওয়ার আগে, সরি, একটা ডায়াস্টল, আমি সিস্টল দেখাচ্ছি, একটা ডায়াস্টল হওয়ার আগে যেই পরিমাণের অ্যামাউন্টটা আমাদের ইয়েতে থাকে, ভেন্ট্রিকেলের ভেতরে থাকে, টেনশন অফ দ্য মায়োকার্ডিয়াল ফাইবার অ্যাট দ্য এন্ড অফ ডায়াস্টল, ডায়াস্টলের শেষে, জাস্ট বিফোর দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ভেন্ট্রিকলস স্ট্রেসড বাই কন্টেইনড ব্লাড বিফোর সিস্টোল হবে এখানে, ওকে। সিস্টোলের আগে যে পরিমাণ অ্যামাউন্ট আমাদের ভেন্ট্রিক্যালকে স্ট্রেস দেয় তাকে বলছি আমরা প্রিলোড। ইট ডিপেন্ডস অন এন্ডাস্ট্রিয়াল ভলিউম, ভেনাস রিটার্ন অ্যান্ড ভেনাস টোন। আর আফটারলোড কি, দ্য ব্যাক প্রেশার এক্সটেন্ড বাই দ্য ব্লাড ইন লার্জ আর্টারিজ লিভিং দ্য হার্ট। তার মানে হার্ট থেকে বের হয়ে যাওয়ার সময় ব্লাড গুলা যে ব্যাক প্রেশারটা দেয় তাকে বলছি আফটারলোড। রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ ভেন্ট্রিকুলার কন্ট্যাক্ট, ইট ইজ ফর্ম বাই পালমোনারি অ্যান্ড সিস্টেমিক রেজিস্ট্যান্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্লাড ভেসেল অ্যান্ড ভলিউম অফ ব্লাড। তাহলে আফটার লোডটা কি, এটা একটা প্রেশার যেটা হচ্ছে এক্সার্টেড বাই দ্য ব্লাড ইন দ্য লার্জ আর্টারিজ লিভিং দ্য হার্ট। লার্জ আর্টারি দিয়ে যে ব্লাডটা হার্ট থেকে চলে যাচ্ছে তার একটা ব্যাক প্রেশার, তাকে বলছি আমরা আফটার লোড। অনেক সময় প্রিলোড আফটার লোড দুই একজন এক্সামিনার ধরে, তাহলে এই জন্য আমি এটা দিয়েছি, কিন্তু এইগুলা অতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমার এই ছিল হচ্ছে আমাদের হার্ট রেট, কার্ডিয়াক আউটপুট এবং পালসের স্লাইড, পালসের লেকচার। তাহলে আমরা আজকে কি কি পড়লাম আমরা একটু আবার রিভিউ করে ফেলি। তাহলে আমরা আজকে কি কি পড়েছি আমরা একটু রিভিউ করি। ওকে, আমরা কি কি পড়লাম, কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্ডিয়াক আউটপুট ডেফিনেশন উইথ নর্মাল ভ্যালু, নর্মাল ভ্যালু কত, 5 থেকে 6 লিটার পার মিনিট। ওকে, তাহলে কার্ডিয়াক আউটপুটের ডেফিনেশন জানতে হবে, অ্যামাউন্ট জানতে হবে। আর কি জানতে হবে, কার্ডিয়াক আউটপুট কিভাবে মেজার করে, মেথড গুলার নাম, একটা মেথড ডিটেল জানতে হবে, তার নাম হচ্ছে ফিক মেথড এবং অথবা ফিক প্রিন্সিপাল। এটার হচ্ছে আমার সূত্র সহ ডিটেলস জানতে হবে। ওকে, গেল। এবার হচ্ছে ফ্যাক্টর রেগুলেটিং কার্ডিয়াক আউটপুট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি কি ফ্যাক্টর কার্ডিয়াক আউটপুটকে রেগুলেট করে, শুধু ফ্যাক্টরগুলোর নাম জানলেই হবে না, কোনোটা বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়ে না কবে, এই কথাটাও আমাদেরকে জানতে হবে। এরপরে আসছি কিছু ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, কারো কেউ কেউ বাড়ায় দেয় কার্ডিয়াক আউটপুট, কেউ কেউ কার্ডিয়াক আউটপুট কমিয়ে দেয়, এটা মোটামুটি জানলেই হবে, অত বেশি প্রয়োজন না, তারপরে মাঝে মাঝে আসে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং। এরপরে আমরা তিনটা হচ্ছে ডেফিনেশন জেনেছিলাম, একটা হচ্ছে কার্ডিয়াক ইনডেক্স, একটা কার্ডিয়াক রিজার্ভ এবং ইনজেকশন ফ্র্যাকশন। এই তিনটা ডেফিনেশনের ভেতরে দেখা যাবে কোনো একটা ডেফিনেশন হয়তো চলে আসবে পরীক্ষায়, এই জন্য আমাদেরকে সবগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে আমরা পড়েছি স্ট্রোক ভলিউম, স্ট্রোক ভলিউমের ডেফিনেশন জানতে হবে, অ্যামাউন্ট জানতে হবে। অ্যামাউন্ট কত, 70 ml পার বিট। ওকে, অ্যামাউন্ট এখানে লিখতে আমি ভুলে গেছি, অ্যামাউন্টটা কি লিখবো আমরা, 70 ml পার বিট, এটা হচ্ছে স্ট্রোক ভলিউম। ওকে, এছাড়া ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউম কাকে বলে, এনসিস্টোলিক ভলিউম কাকে বলে, তাদের অ্যামাউন্ট গুলা জানতে হবে, প্লাস জানতে হবে তাদের ফ্যাক্টর অ্যাফেক্টিং ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউম অ্যান্ড এনসিস্টোলিক ভলিউম। এর ভেতরে ইন্ডাস্ট্রিয়ালিক ভলিউমটা বেশি ইম্পর্টেন্ট, এটা বেশি পরীক্ষায় আসে, এটা ডেফিনেশন এবং ফ্যাক্টর। এনসিস্টোলিক ভলিউমও মাঝে মাঝে আসতে পারে। ওকে,
এইবার আসছি আমরা ভেনাস রিটার্ন। এটাও হচ্ছে কার্ডিয়াক আউটপুটের মতোই ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট কাম ফ্রম পেরিফেরি টু দ্য হার্ট ইন 1 মিনিট। এখানে ইন 1 মিনিট কথাটা মুছে গেছে। এই ইন 1 মিনিট কথাটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে। তাহলে ভেনাস রিটার্নের আমরা কি জানবো? ডেফিনিশন অ্যান্ড ফ্যাক্টর এফেক্টিং ভেনাস রিটার্ন। তাহলে ফ্যাক্টর এফেক্টিং এর সাথে আমার জানতে হবে এই ফ্যাক্টরটা বাড়লে ভেনাস রিটার্ন বাড়ে না কমে, এই কথাটা আমাদেরকে জানতে হবে। এরপরে আসছি আমরা হার্ট রেট। হার্ট রেটের আমাদের কি জানতে হবে? হার্ট রেটের ডেফিনেশন, হার্ট রেটের নরমাল রেঞ্জ জানতে হবে, কিছু এফেক্টিং ফ্যাক্টরের কথা জানতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা কি? ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রেগুলেটরি ফ্যাক্টর জানতে হবে। তাহলে রেগুলেটিং ফ্যাক্টর কি কি? রেগুলেটিং ফ্যাক্টর হচ্ছে হার্ট রেটের কিছু রিফ্লেক্স। 4টা রিফ্লেক্স থাকে। একটা হচ্ছে ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, একটা হচ্ছে কেমোরিসেপ্টর রিফ্লেক্স, একটা হচ্ছে ব্রেন বিজ রিফ্লেক্স, আর একটা হচ্ছে কুশিং রিফ্লেক্স। তাহলে এই রিফ্লেক্স গুলো যে কোনো একটা আমাদেরকে এক্সপ্লেন করতে আসতে পারে। এই জন্য আমাদের এই রিফ্লেক্স গুলো আমাদের ডিটেলস ফ্লো চার্ট হিসেবে, ফ্লো চার্ট গুলা যে দেওয়া আছে সেইভাবে করে আমাদেরকে পড়তে হবে। জিনিসগুলো যদি আমরা বুঝে পড়ি তাহলে দেখবা যে বেশি কঠিন না। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা টপিক জানলাম, তার নাম হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া এবং ব্র্যাডিকার্ডিয়ার ডেফিনেশন। এরপরে আসলাম আমরা পালস। পালসের ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট এবং পালসের ক্যারেক্টার ভেরি, ভেরি ইম্পর্টেন্ট, যে পালসের ক্যারেক্টার। তাহলে আমরা একটা পালসের কি কি জিনিস খেয়াল করব। ওকে, আর হচ্ছে দুই একটা অ্যাবনর্মালিটিস এর নাম জানা, যে কি রেটের সমস্যা হলে ট্র্যাকিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া হবে, আর হচ্ছে রিদমের সমস্যা হলে পালসাস বাইজেমিনিস হবে। এরকম করে কয়েকটা নাম আমাদেরকে জানতে হবে। ওকে, আর শেষে গিয়ে আমরা প্রিলোড আফটার লোড, যেহেতু এটা গাইটনে আছে এই জন্য আমরা জাস্ট একটু ডেফিনেশনটা প্রিলোড এবং আফটার লোডের জানব। সো দিজ আর দ্য অল অ্যাবাউট কার্ডিয়াক আউটপুট, হার্ট রেট অ্যান্ড পালস। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।